স্যার আসবো? আবার আপনি? কি হয়েছে? না মানে ম্যাম, ওই ফাইলটা নিতে এসেছি। নিয়ে যান, আর সামনে থেকে দূর হন। ম্যাম একটা কথা বলি। তাড়াতাড়ি বলে দূর হন। আপনি গাঢ় করে কাজল দিতে পারেন না? তাহলে সুন্দর দেখা যেত। কি বললেন আপনি? না মানে কেউ যাতে নজর না লাগে। ঠাট্টিয়ে দুটো চড় মারলে জনদরদি ছুটে যাবে। যান সামনে থেকে। আমি চুপচাপ বেরিয়ে পড়লাম ম্যামের কেবিন থেকে। এবার মূল কথায় আসি। আমি জাহিদ হাসান জনি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর যিনি আমাকে ধমকালেন তিনি হলেন আমার বস, মানে এই কোম্পানির মালিক। ওনার নাম নীলা। ম্যাম আমার থেকে ছোট হবে, দেখতে সে লাগে। তাই তো জনদরদি হয়ে বারবার ওনার কেবিনে ওনাকে দেখতে যাই। কি করব, মন তো মানে না, মনে দৌড়ে গেছে। তাই তো সবসময় ওনার দিকে তাকিয়ে থাকি। কি চেহারা, দেখলে জড়িয়ে ধরতে মন চায়। কিন্তু সমস্যা একটাই, উনি আমাকে দেখতে পারেন না। যাক, এবার গল্পে আসি। আজ দুপুরে কাজ করছি, তখন পাশে চিল্লাচিল্লির আওয়াজে তাকিয়ে দেখলাম আমার কলিগ জহুরুল ভাইকে দমকাচ্ছেন। ম্যামকে দেখে একদিনে তাকিয়ে থাকলাম। ওনাকে নিয়ে কল্পনার সুখের শহরে ভাসছি। এমন তখন কারো ধমকের কারণে বাস্তবে ফেললাম। যে দেখি ম্যাম সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি কাজ রেখে হ্যাপলার মতো তাকিয়ে আছেন? কাজ করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দেন। কেন যে এসব অকর্মা লোককে বাবা চাকরি দিয়েছে? ম্যাম তার কেবিনে যেতে যেতে বিড়বিড় করে বললেন, আজ অন্য কোনো কোম্পানির সাথে আমাদের প্রেজেন্টেশন আছে। আমরা যথাসময়ে চলে গেলাম, সাথে নীলা ম্যামও আছে। প্রেজেন্টেশন চলছে, সব ঠিকঠাকই চলছিল। এক পর্যায়ে ম্যামের সাথে তাদের কথা কাটাকাটি হলে ডিলটা ক্যান্সেল হয়ে গেল। ম্যাম সেই রেগে আছে। কনফারেন্স রুম থেকে বেরোতে ম্যাম আমার গালে একটা সজোরে চড় দিল। আমি চোখে সর্ষে ফুল দেখছি। আমি প্রতি উত্তরে বললাম, মারলেন কেন ম্যাম? তোদের রাখি কি জন্য? বসিয়ে বসিয়ে খাওয়ার জন্য? আমরা আবার কি করলাম? তোদের জন্যই তো ডিলটা ক্যান্সেল হলো। তোরা কিছু বললি না কেন? আমরা কিছু বলার আগে তো আপনি ওদের সাথে রেগে গেলেন। তো সাহস তো কম না? তুই আমার দোষ দিচ্ছিস? সামনে থেকে যা, তা না হলে তোকে কি করব তা আমি নিজেও জানি না। ম্যামে রেগে যাও দেখে আমি সামনে থেকে চলে আসলাম। ভুল করেছে উনি, আর দোষ চাপাচ্ছে আমাদের উপর। ওনার বাবা কত ভালো মানুষ, আর উনি এমন বজ্জাত হলেন কোত্থেকে? কেন যে ওনার বাবা অসুস্থ হলেন আর উনি এই কোম্পানির বস হলেন? আর ভাল লাগে না, মন চায় চাকরি ছেড়ে দিতে, কিন্তু চাকরিটা অনেক প্রয়োজন, তাই ছাড়তেও পারি না। তাছাড়া কোম্পানিতে জয়েন করার সময় 5 বছরের শর্ত দেওয়া ছিল। এর আগে কোম্পানি থেকে সরে যেতে পারবো না। পরের দিনের প্রস্তুতি নিয়ে বের হলাম। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসলাম। না, একবার ম্যামকে দেখে আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে যে একটু দেখে চলে আসবো, তখনই ম্যামের ডাক। কি ব্যাপার, কিছু বলবেন? না। তাহলে এখানে কি করছেন? কাজ করতে মন চায় না নাকি? না মানে ম্যাম আসলে। আসলে কি? কাজ ফাঁকি দেওয়ার বাহানা শুধু। যান গিয়ে কাজ করুন। যা, একটু দেখতে গিয়েছিলাম তো ধরা খেয়ে গেলাম। সব সুন্দরী মেয়েরা কি রাগী থাকে, নাকি আমার পরিটাই এমন? মনে হয় জন্মের সময় মুখে মধু দেয়নি, যার কারণে মুখে সব তিতা তিতা কথা। এভাবে বেশ কিছুক্ষণ চলে গেল, আর ম্যামের ব্যবহারেও জীবন অতিষ্ঠ হয়ে গেছে। হঠাৎ এক সকাল অফিসে কাজ করছি, একটা ফাইল সাইন করার জন্য ম্যামের কাছে যাচ্ছিলাম। কে জানতো এই সময় ম্যামও কেবিন থেকে বেরোচ্ছিল, যার পরে দরজায় কোনার সাথে হোঁচট খেয়ে ম্যামকে নিয়ে পড়ে গেলাম। আহা, কি শান্তি লাগছে, চোখটা বুঝে আছি। খেয়াল আসতে ম্যামের উপর থেকে উঠলাম। চারপাশ ঘুরতেই দেখলাম অফিস স্টাফরা সব জড়ো হয়ে গেছে। ম্যাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছে। সরি ম্যাম, আমি দেখতে পাইনি। ছোট লোকের বাচ্চা, তুই ইচ্ছে করে আমার সাথে অসভ্যতামি করছিস। কি বলছেন এসব? আমি কিছুই করিনি। ছি ছি, জনি ভাই, তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর তুমি কি না, ছি। বিশ্বাস করো তোমরা, এরকম কিছুই করিনি আমি। কি বিশ্বাস করতো ওরা? তুই আগে থেকেই সুযোগ খুঁজছিলি আমার সাথে অসভ্যতামি করতে। আজ সুযোগ বুঝে তুই আমার সতীত্বে নষ্ট করতে চেয়েছিলি। এই বলে ম্যাম ন্যাকা কান্না শুরু করে দিল। আমি তো অবাকের পর অবাক, কি থেকে কি হয়ে গেল। ম্যাম যা বলছে তাই সবাই বিশ্বাস করছে। ফয়সাল ভাই, তুমিও কি বিশ্বাস করো? সে মাথাটা নিচু করে ফেললো। এরা তুমিও? এরা সেখান থেকে চলে গেল। আমি তো প্রায় পাগল হওয়ার অবস্থা। তোমরা সবাই বিশ্বাস করো, আরে আমি তো ম্যামকে ভালোবাসি, ওনার সাথে কিভাবে এসব করব? একটু বিশ্বাস করো। কিভাবে বিশ্বাস করি? কি প্রমাণ আছে তোমার কাছে? তুমি যে ম্যামের সাথে অসভ্যতামি করনি? প্রমাণ না? এক দৌড়ে কন্ট্রোল রুমে চলে গেলাম। সেখান থেকে তখনকার সিসিটিভির ফুটেজ চেক করলাম। হ্যাঁ, এই তো পেয়েছি।
তখনকার ফুটেজটা পেয়ে গেছি। ফুটেজটা পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। সবার সামনে ফুটেজটা চালু করে দিলাম। সবাই এবার বিশ্বাস করলে তো আমি এসব ইচ্ছা করে করিনি। সবাই মাথা নিচু করে ফেললো। সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি করিনি তোমাদের জন্য আমি? কত কাজ আমি নিজে করে দিয়েছি তোমাদের জন্য। ম্যামের বকা খেয়েও তোমাদের ফাইল সাইন করে এনে দিয়েছি। এতদিন তোমাদের সাথে কাজ করেছি, এতটুকু চিনলে না আমাকে? সব কিছু মনে থাকবে আমার। এবার ম্যামের দিকে তাকালাম, মাথা নিচু করে আছে। আর আপনি কি বলছিলেন? আপনার সতীত্ব নষ্ট করতে চেয়েছি? এত নিজ মন মানসিকতা আপনার? আরে আমি আপনাকে ভালোবাসি, এতে অপমানের পরও আপনার পাশাপাশি থাকি, কারণ না কারণে আপনার কাছে যাই। এই চেহারা নিয়ে এত অহংকার করেন? আরে ফর্সা হলে যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো। একটা কথা মনে রাখবেন, ভালোবাসি বলে এতটা রেসপেক্ট করি, তা না হলে। আর কিছু বললাম না, নিজের ডেস্কে এসে মাথা টেবিল দিয়ে বসে পড়লাম। রাগে আর ভয়ে পা কাঁপতে থাকলো, চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকালাম। তুমি? হ্যাঁ, আমি জানতাম আপনি এমন কাজ করতে পারেন না, তাই তো সামনে থেকে চলে আসলাম। এখন চলেন, দুপুর হয়ে গেছে, লাঞ্চটা করে আসি। না, তুমি যাও। আরে চলেন তো, মনটাও পাতলা হয়ে যাবে। প্রকাশ জোর করে নিয়ে গেল বাইরে। ফিরে এসে কাজ জমা দিয়ে বাসায় চলে আসলাম। রাতটা নির্ঘুম কাটলো। আর চিন্তা করলাম, নীলা মানে ম্যামের সামনে ওকে ভালোবাসার ভূত মাথা থেকে তাড়াতে হবে। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো ঠিক হবে না। আল্লাহ যা করে ঠিকই করে। পরের দিন অফিসে চলে গেলাম। অফিস স্টাফরা সবাই কালকের ব্যবহারের জন্য সরি বলল। ইটস ওকে বলে দিলাম। ইটস ওকে বলে দিলাম। তারপরে ওদের প্রতি একটা অভিমান থেকেই গেল। আর ফয়সাল ভাইয়ের সাথে তো কথাই বলিনি। এত ভালো জানতাম ওনাকে, আর উনি কিনা আমাকে অবিশ্বাস করলো। কেউ না জানুক, উনি জানতো আমি ম্যামকে ভালোবাসি। যাক, সেদিন আর ম্যামের সাথে দেখা হয়নি। ওনার বের হওয়ার আগে আমি বের হয়ে গেছি। তারপরের দিন সকালে ডেস্কে এসে বসলাম। ম্যাম সামন দিয়ে ওনার কেবিনে চলে গেল। সবাই দাঁড়িয়ে গেল, সাথে আমিও। যাওয়ার সময় একবার আমার দিকে আর চোখে তাকিয়ে গেল। আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম। সমস্যা বাদলো বিকেলের দিকে। ফাইলে সাইন লাগবে ম্যামের। ওনার সামনে কীভাবে যাব? তাই ফাইলটা পিয়ন দিয়ে পাঠালাম। চিনতে আছি এত কিছুর পরও আমার ফাইলে সাইন করে নাকি না করে। কিছুক্ষণ পর পিয়ন ফাইল নিয়ে আসলো। না, সাইন করিয়ে দিয়েছে। তাহলে ফাইলটা জমা দিয়ে চলে আসলাম। এরকম করে আরও 3 দিন চলে গেল। এই 3 দিন ম্যামের সামনাসামনি হয়নি। বিপত্তি বাঁধলো চতুর্থ দিন। ফাইল দেওয়া হলো অনেকগুলো। এতগুলো কাজ করতে বিকেল হয়ে গেল। এক এক করে সবাই চলে যাচ্ছে। কাজগুলো শেষ না করেই যেতেও পারছি না। এক এক করে সবাই চলে গেল। এখন শুধু আমি আর ম্যাম আর পিয়ন। বুঝি না আজকে আমাকে ইচ্ছে করে এত বেশি কাজ দিয়েছে। কি ব্যাপার, ম্যাম এখনো যাচ্ছে না কেন? ওহ, কখন যে সামনাসামনি এসে পড়ে। কাজগুলো শেষ করে পিয়নকে কাজ বুঝিয়ে দিয়ে যেই না বেরোতে যাব, তখনই কারো কোমল সুরে ডাক পড়লো। পিছন ফিরে দেখি ম্যাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ম্যাম আমার সামনে আসলো, আমতা আমতা করে বলল, আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি চুপ করে আছি। তাই ম্যাম আবারও বলল, জনি সাহেব, আমি সরি, ভুল তো মানুষেরই হয়। না ঠিক আছে, আমিও সরি। কি থেকে কি বলে ফেলেছি সেদিন। আচ্ছা চলুন আপনাকে বাসায় ড্রপ করে দেই। ধন্যবাদ ম্যাম, আমি একাই যেতে পারবো। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। এখন আর বেশি দরকার ছিল ম্যামের কেবিনও যায় না। ফাইল সাইন লাগলে পিয়নকে দিয়ে করিয়ে আনি। এখন ম্যাম শুধু আর চোখে তাকায় আমার দিকে। কেন তাও অজানা। ফয়সাল সাহেবের সাথে এখনও ভালোভাবে কথা বলি না। বিকেলে ফয়সাল সাহেব আমার ডেস্কে আসলেন। জনি সাহেব, আমি জানি আপনি এখন আমার উপরে রেগে আছেন। আসলে ওই দিন আপনি যেভাবে ম্যাডামকে জড়িয়ে ধরে রেখেছিলেন, যা অবিশ্বাস করার মতো না। কেউ না জানুক, আপনি তো জানতেন যে আমি ম্যামকে ভালোবাসি। তার সাথে এরকম আমি করতে পারি না। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দেয়। এই বলে আমাকে জড়িয়ে তুলল। আমি আর রাগ করে থাকতে পারলাম না। যাই হোক, সব কিছু আগের মতো চলতে লাগলো। শুধু ম্যামের সাথে দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। দুপুরে ফয়সাল সাহেবকে দিয়ে ম্যামের কেবিনে ফাইলটা পাঠালাম। ম্যাম আসবো? আসুন। ফাইলে একটু সাইন করে দিতেন যদি। দেন। কার ফাইল এটা? জনি সাহেবের। ওনার ফাইল আপনি আনলেন কেন? আসলে ওনার পায়ে তো ব্যথা, তাই। ওনাকে ডাক দেন। আমার ডাক শুনে
ম্যামের কেবিনে চলে আসলাম। ম্যাম আসবো? আসেন। ডেকেছিলেন আমাকে? আগে বসুন। বসলাম চেয়ার টেনে, নিচের দিকে তাকিয়ে বসে আছি। আপনার পায়ে কি হয়েছে? হালকা চোট লেগেছে। আপনি আমাকে বললেই হতো, আমি আপনার ডেস্কে গিয়ে ফাইল সাইন করে দিয়ে আসি। আমি কিছুক্ষণ চুপ থেকে আবার ম্যাম। অন্যের হাতে পাঠানোর কি দরকার? আমি কি কলা গাছের সাথে কথা বলছি নাকি? আমার চোখের দিকে তাকান। ম্যামের কথায় ম্যামের দিকে তাকালাম। ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। দেখুন, আমি জানি আপনার পায়ে কোনো চোট লাগেনি। আমি সত্যিই সরি। আমি ওই দিন বুঝে উঠতে পারিনি, হঠাৎ এসে আমার উপর পড়লেন। সত্যি আমি সরি। আগের কথা কেন তুলছেন? বলতো আমারই, অযথা আপনার রুমে যেতাম। এ কথা বলতে ম্যাম আমার চোখের দিকে বিস্মিতভাবে তাকালো। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। ফাইল সাইন করা শেষ। আমি ফাইল নিয়ে বেরিয়ে আসলাম। এভাবে আরও কিছুদিন চলে গেল। এখন দেখি ম্যাম তার কেবিনে থেকে প্রায় বের হয়ে আমার ডেস্কে আসে, পায়ে হেঁটে বেরোয়, আমার প্রতি নজরদারি করে। আমি আমার মতো ওনার প্রতি এখন আর অতটা আগ্রহ দেখাই না। উনি আমাকে খুব ভালোভাবেই নজর রাখে। ওনার প্রতি আগ্রহ দেখায় না বিদায় হয়তো আমার প্রতি এতটা আগ্রহী। আমি কোনো মেয়ে কলিগের সাথে কথা বললে ম্যামের চোখ মুখ লাল হয়ে যেত। আজ দুপুরে ডেস্কে বসে কাজ করছি, তখনই ইরা আসলো। কি করেন ভাইয়া, লাঞ্চ করবেন না? করবো। তাহলে ভাইয়া আমার সাথে চলেন, আমি আজ নিজের হাতে রান্না করে এনেছি। প্লিজ প্লিজ না করবেন না। আমি আর ইরা হাসতে হাসতে আমার ডেস্ক থেকে বের হচ্ছি। হঠাৎ কি যেন আমার কলার ধরলো। আমি তাকে দেখে নিলাম ম্যাম। চোখ মুখ কেমন রক্তবর্ণ ধারণ করেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। কি করলাম আবার কে জানে। তখনই ম্যাম বলল, কি পেয়েছিস? আমাকে এড়িয়ে চলবি? অন্য মেয়ের সাথে হাসাহাসি? তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? কি করছেন ম্যাম? খোলা ছাড়ুন, সবাই দেখছে। ছাড়বো না তোকে। আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন এড়িয়ে চলছিস, অন্য মেয়ের সাথে হাসাহাসি করছিস। চল। এই বলে আমাকে কলার ধরে টানতে টানতে ওনার কেবিনে নিয়ে গেল। এরা সহ বাকি সবাই দেখে হাসছে। ওনার কেবিনে নিয়ে এখানে চুপচাপ বসে থাকবি। আমি চুপচাপ চেয়ারে বসে থাকলাম। ম্যাম ধপ করে ওনার চেয়ারে বসে বললেন। আমার সামনে বসে বারবার হাত দিয়ে চোখে পানি মুছছে। মানবতার খাতিরে এক পিস টিস্যু এগিয়ে দিলাম। এবার তিনি শব্দ করে খেতে দিলেন। আর যদি কোনো মেয়ের সাথে দেখি, তোকে খুন করে ফেলবো, দেখিস? শয়তান একটা। এই বলে আবার কান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। ম্যাম কান্না করছে আর আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ বসে থাকলাম। না, আর বসে থাকা যায় না। ম্যাম, আমি চলে যাই। এ কথা বলতে ম্যাম আমার গলা চেপে ধরল। কই যাবি? হ্যাঁ, কই যাবি? এখানে চুপচাপ বসে থাক, না হলে গলা চেপে মেরে ফেলবো কুত্তা। ওই ডাইনিটার কাছে যাইতি, তাই না? এখানে চুপ করে বসে থাক। উনি গলা চেপে ধরাতে আমি কেসে উঠলাম। আর উনি আমাকে পানি খাওয়াতে ব্যস্ত হয়ে বললেন, ও খোদা, তুমি কোথায়? আর কতক্ষণ বসে রাখবে? কিছুক্ষণ পর শুধু কফি খাওয়াচ্ছেন আর বসে বসে কান্না করছেন। আমার এখন কাজ হচ্ছে কফি খাওয়া আর ওনার কান্না দেখা। আল্লাহ তুমি রক্ষা করো, এই মেয়ে তো আমাকে মেরেই ফেলবে। আর কতক্ষণ বসে রাখবে কে জানে। এইদিকে ইরা নিজ হাতে রান্না করে এনেছে। ভাবতে জিভে পানি এসে গেছে। এখানে বাসা ভাড়া নিয়ে একা থাকি, বাবা মা গ্রামে থাকে। বউয়ের হাতের রান্না খেতে খেতে জীবন শেষ। না, ইরার হাতের রান্না মিস করা যাবে না। না, এদিকে ম্যাম আমাকে ছাড়ছে না। এবার ম্যামকে বললাম, ম্যাম আর কতক্ষণ বসে রাখবেন? দুপুর করে বিকেল হতে চললো, কিছু তো খেতে হবে। এদিকে ইরা নিজ হাতে আমার জন্য রান্না করে খাবার এনেছে। এখনই হয়তো খাবার নিয়ে বসে আছে, প্লিজ যেতে দিন। এই কথা বলে মনে হয় বড় রকমের ভুল করে ফেলেছি। ম্যাম তার রক্তবর্ণ চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ম্যাম চিৎকার করে বলে উঠলো, কি বললি? এই বলে ড্রয়ার থেকে একটা চাকু বের করে আমার গলার দিকে ধরলো। কি করছেন ম্যাম? পোস্ট লেগে যাবে তো, নামান। কি বলেছিলি আবার বল। আমাকে কিন্তু ভয় দেখাবেন না। ম্যাম অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যাই বলি না কেন, ম্যামের সামনে গেলে ওনার গম্ভীর চেহারা দেখলে ভয়ে একবারে চুপসে যাই আমি। ম্যামকে দেখলাম কাকে যেন ফোন করে খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আহা, খাবার দেখে জিভে পানি চলে আসছে। ইচ্ছে করছে খাবারের উপর লাফ দিয়ে পড়ি। ফর্মালিটির জন্য চুপচাপ বসে আছি। হাত দাও। আমি হাত ধুতেই ম্যাম নিজ হাতে খাবার তুলে দিলেন। আমি আমার মতো খেয়ে শেষ করলাম। ম্যাম আমার সাথে খেলেন, তবে অল্প। এবার যাও, তবে ইরা, নাহার আর রুমার আশেপাশেও যেন না দেখি। আমি সুযোগ পেয়ে এক প্রকার দৌড়ে চলে আসলাম। আপনারা কি মনে করেছেন নীলা ম্যামের মিষ্টি কথায় আমি আগে সব কিছু বলে গেছি?
মোটেও না। ওনার মায়ের জালে আমি আর জড়াচ্ছি না। ম্যামের কেবিন থেকে বের হতে কতগুলো উৎসুক মুখ আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো জানতে চাচ্ছে ভিতরে এতক্ষণ কি হলো। আমি আমার ডেস্কে এসে বসতেই ইরা আর ফয়সাল আমার ডেস্কে আসলো। ইরা, আই এম সরি, তোমার সাথে খেতে পারলাম না। আমি কিন্তু এখনো না খেয়ে আছি আপনার জন্য। চলুন ভাইয়া। পাগলি বোন আমার, আমি ম্যামের কেবিনে খেয়েছি, ম্যাম জোর করে খেয়েছে। তুমি ফয়সাল বা কি নিয়ে খেতে? ইরা ফয়সালের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ওনার কি আমার সাথে খাবার সময় আছে নাকি? ওনার তো নাহার আর রুমা আছে। আমি কিন্তু এখনো খাইনি, চলো। আমি খাবো না আপনার সাথে। যান, রুমা আর নাহারের কাছে যান। আমার কিন্তু খুব খিদে লাগছে, চলো না প্লিজ। এরা যাও, তোমাদের দুজনেই এখন না খেতে, আগে গিয়ে খাও, ওসব বিষয়ে পরে কথা বলা যাবে। এরা ফয়সালের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, চলুন বলে হাঁটা ধরল, আর ফয়সাল পিছিয়ে পিছিয়ে চলল। আমি আনমনে হাসছি আর ভাবছি এদের ভিতর কিছু একটা ঘটতে চলেছে। কৌতূহলবশত এরার ডেস্কে গেলাম। কি সুন্দর খাবার সামনে রেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। আমি হালকাভাবে কাশি দিয়ে বললাম, খাবার সামনে রেখে বসে থাকতে নেই। আমার কথায় দুজনে শুভ দৃষ্টির বাধা ঘটল। দুজনে বেশ লজ্জা পেয়ে গেল। তুমি মিয়া আর আসার সময় পেলে না, নিজে তো পেট পূজা করে এসেছো, এখন আমাদের খেতে দাও। ও শিওর শিওর, খাও। আমি কি সাহায্য করব? ফয়সাল ভাই আমার দিকে রাগি চোখে তাকালো। আচ্ছা খাও খাও, আমি পরে আসি। আমি আমার ডেস্কে এসে কাজে মন দিলাম। ম্যামের সাথে যাতে দেখানো হয় তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রাতের বাসায় খেলাম না, ম্যাম যা খাওয়ালো তাতে 2 দিন অনায়াসে থাকা যাবে। রাতে সুন্দর একটা ঘুম দিলাম। সকালে যত সময় অফিসে চলে এসেছি, ম্যাম এখনও আসেনি। তাই ফয়সাল আর ইরা সহ বাকিদের সাথে কুশল বিনিময় করে কাজে মন দিলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ম্যাম দেখলাম আমার দিকে রাগি চোখে তাকিয়ে তার কেবিনে চলে গেল। আমি আবার কি বললাম কে জানে, ওইদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম। একটা ফাইল জমা দেব, তাই ম্যামের সাইন লাগবে। ওনার কেবিনে যেতেই আমার মন চায় না, অন্যকে দিয়েও পাঠাতে পারবো না, অগত্যা আমাকেই যেতে হলো। ম্যাম আসবো? হ্যাঁ আসুন, আপনার জন্যই তো ওয়েট করছি। আমি কাছে যেতে ম্যাম চেয়ার থেকে উঠে আমার কলার ধরলো, একটা ওনার মুখের কাছে নিয়ে আসলো। ওনার প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতেই পারছি। আমার হার্টবিট যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। ওই, তুই কালকে আমাকে না বলে গেলি কেন? আমি কলার থেকে হাত নামাতে নামাতে বললাম, দেখুন আমার এসব ভালো লাগছে না, সরুন। ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, তোকে তো থাপ্পড় দেওয়া উচিত। তাই দেন, এর থেকে বেশি কিছু আপনার থেকে আশা করা যায় না। আমার কথায় কিছুটা আঘাত পেয়েছে। দেখলাম ম্যামের চোখের কোণ থেকে কিছুটা পানি গড়িয়ে পড়ল। আমি ফাইল রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। আমার ডেস্কে এসে বসলাম। না, ফাইল তো জমা দেওয়ার সময় হয়ে গেছে। ফাইলগুলো আমার উপরে কর্মকর্তা আলামিন ভাইয়ের কাছে জমা দিতে হয়, উনি এসব হ্যান্ডেল করেন। কিছুক্ষণ পর পিয়নকে পাঠালাম ম্যামের কেবিনে ফাইল আনতে। পিয়ন ফাইল নিয়ে আসলো। আমি ফাইলগুলো আবার চেক করার জন্য খুলতেই অবাক, ফাইলের পেপারগুলো ভিজে জট লেগে গেছে। ভালো করে দেখে বুঝলাম ম্যামের চোখের পানি। কি মুসিবত, উনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? আমি দিলাম সাইন করতে, আর উনি কান্না করে ফাইলের ভিতর সাগর তৈরি করেছেন। কি আর করার, এগুলো এখন আবার শুকোতে হবে। পেপারগুলো খুলে একটা করে ফ্যানের সামনে ধরলাম। পাশের ডেস্কের জহিরুল ভাই দেখে। কি ব্যাপার জনি ভাই, এগুলো কিভাবে ভিজলো? কি আর বলবো, দুঃখের কথা ভাই, হাতের সাথে পানির গ্লাস লেগে ফাইলে পড়লো। আর তারপর যা হওয়ার তা তো দেখতে পাচ্ছেন। সত্যি কথা আর বলা যায় না। অন্যদিকে দুজোড়া চোখ আমায় আর ম্যামের সব কাহিনী দেখছে। তারা হলো ইরা আর ফয়সাল। ওরা দুজন মুসকে মুসকে হাসছে। একে বলে কার পৌষ মাস আর কারো সর্বনাশ। অনেকক্ষণ ফ্যানের সামনে পেপারগুলো ধরে শুকালাম। দুপুরে আমার ডাক পড়লো ম্যামের কেবিনে। আসবো ম্যাম? হ্যাঁ আসো। ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ম্যামের চোখগুলো লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে। আমাকে ডেকেছিলেন? ম্যাম আমার পানে চেয়ে শান্তভাবে বলল, এখানে বসো। আমি বসলাম। এখানে কি কোনো কাজ আছে আমার? চুপ করে বসে থাকতে পারো না? শুধু শুধু কেন বসে থাকবো? এমন সময় দেখলাম পিয়ন খাবার নিয়ে আসলো। ম্যাম আমার দিকে 1 প্লেট এগিয়ে দিয়ে বলল, হাত ধো। কেন? খাবে না? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে নেব। না, এখানে খাবে। দেখুন, আমি না আপনার কাজিন না আপনার বন্ধু। আপনার আর আমার মাঝে সম্পর্ক হলো মালিক কর্মচারী, সো আমি খেতে পারবো না। এই বলে চেয়ার থেকে উঠে চলে আসতে যাবো, তখন ম্যাম আমার হাত ধরে ফেললো। তুমি ভালো করেই জানো কেন এমন করি। তোমার কথাবার্তা আমাকে খুব হার্ট করে। সকালের জন্য এমনিই রেগে আছি, সো এখন আর নতুন করে রাগিও না আমাকে।
এই বলে ম্যাম একটা টান দিয়ে আমাকে বসিয়ে দিল। নিজের হাত দিয়ে আমার হাত ধুয়ে খাবার বেরিয়ে দিল। আমি চুপচাপ বসে আছি, কেননা উনি যে এই বদরাগী, কখন যে কি করে বসে। কি হলো, বসে আছো কেন? ও, বুঝেছি। আমি ম্যামের দিকে তাকালাম। উনি আবার কি বুঝলেন? আমি ভাবনা থেকে বেরোতে দেখি ম্যাম আমার মুখের সামনে ভাত ধরে আছে। কি হলো, হা করো। না ম্যাম, আমি নিজেই খাচ্ছি। ম্যাম কিছুটা রাগী স্বরে বলল। আমি হা করতে বলছি। আমি হা করলাম। গপাগপ খাবার মুখে তুলে দিতে লাগলো। আমাকে খাইয়ে দেওয়ার পর অবাক করে দিয়ে উনি ওনার ওড়না দিয়ে মুখটা মুছে দিল, যেন আমার বউ তার আঁচল দিয়ে মুখ মুছে দিল। কেউ এখন দেখলে কেউ বিশ্বাস করবে না উনি এতটা বদরাগী। আমি চলে আসতে যাব, তখন আবার আমার হাতটা দিয়ে আমি আবার চলে আসতে যাব, তখন আবার আমার হাত টান দিয়ে ওনার খুব কাছে নিয়ে আসলো। আমার কপালের সাথে ওনার কপাল ঠেকালো, তারপর আস্তেভাবে বলল, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে খুব করে পেতে ইচ্ছে করে, খুব কাছে পেতে ইচ্ছে করে। একটু ভালোবাসো আমাকে। এই বলে জড়িয়ে ধরলো। ম্যামের চোখের পানি আমি দেখতে পেলাম না। ওনার এতটা কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাই ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসলাম। ম্যাম আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, তোমাকে তো আমার করেই ছাড়বো। দেখবো আমার ভালোবাসা উপেক্ষা করে কিভাবে দূরে যাও। এই বলে ম্যাম একটা দুষ্টু হাসি দিল। এভাবে দিনগুলো যেতে লাগলো, আর ম্যামের পাগলামিও দিন দিন বাড়তে লাগলো। এরকম একদিন ম্যামের কেবিন থেকে দুপুরে খেয়ে বের হয়ে আমার ডেস্কে যাচ্ছিলাম। আমার ডেস্কে যেতে হলে ইরার ডেস্ক পেরিয়ে যেতে হয়। তো ইরার ডেস্কের কাছে যেতে দেখি ইরা কান্না করছে। ইরা কান্না করে একাকার করে ফেলেছে, চোখ ফুলে লাল হয়ে গেছে। আমি কাছে গেলাম। ইরা, কি হয়েছে? এভাবে কান্না করছে কেন? ভাইয়া ফ্যাসাল নাহারের সাথে লাঞ্চ করতে গেছে। এই কথা বলে এরা আরও কান্নায় ভেঙে পড়লো। মেয়েটা একেবারে সহজ সরল। হ্যাঁ, যেতেই পারে, কলিগ যেহেতু যেতেই পারে, সমস্যা কি? এরা রাগান্বিত স্বরে বলল, কালিক হলেই কি যেতে হবে নাকি? ও কেন যাবে? ও নাহারের সাথে যেতে পারবে না, ব্যাস। এই কথা বলে এরা আবার মাথা নিচু করে ফেললো। আমি এর মাথাটা উঁচু করে ধরলাম আর বললাম, আমার দিকে তাকাতো। এই তো ঠিক ধরেছি, তুমি ফয়সালকে ভালোবাসো? এরা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। তা ওকে বলো না কেন? কেন, উনি বোঝে না? শোনো, যত তাড়াতাড়ি পারো ওকে বলে দাও। হ্যাঁ বলবো, তার আগে ওনার সাথে হিসাব নিকাশ চুকাপ কেন গেল? উনি নাহারের সাথে। আচ্ছা আমি চলি, বলে দিও। আমি আমার ডেস্কে চলে আসলাম। আমি জানি ফয়সাল ওকে ভালোবাসে, একদিন কথায় কথায় বলেছিল আমাকে। আমি ফয়সালকে কল দিলাম। হ্যাঁ ভাই, বলো। রাখো তোমার ভাই, তুমি নাহারকে নিয়ে টাঙ্কি মারতে গেছো, এদিকে এরা কান্না করে শেষ। বলো কি, আমি আসছি। কিছুক্ষণ পর ফয়সাল চলে আসলো, সোজা এরার ডেস্কে চলে গেল। এরা এখনও কাঁদছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এরা রাগ অভিমান আরও বেড়ে গেল। এরা উঠে ফয়সালের গলা চেপে ধরল, তারপর শুরু করলো, কুত্তা, শুয়োর, শয়তান, বিড়াল, তুই আমাকে রেখে ওই পেতনির সাথে গেছোস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে এরা ফয়সালকে মারতে লাগলো। এক পর্যায়ে ফয়সাল এরাকে বুকের মাঝে চেপে ধরলো, আর এরা একেবারে শান্ত হয়ে গেল। কান্না করে ফয়সালের বুক ভাসাচ্ছে। আপনি বোঝেন না কেন? আমি আপনাকে ভালোবাসি। ফয়সাল এরার কপালে চুমু দিয়ে বলল, পাগলি, আমি জানি তো, আমিও তো তোমাকে ভালোবাসি। তাই তো নাহারের সাথে গিয়েও খাইনি তোমার সাথে খাবো বলে। আমি জানি তুমি এখনো খাওনি, চলো, ক্ষুধা লাগছে। আর যদি দেখি না ওর সাথে, একেবারেই খুন করে ফেলবো। খালি কষ্ট দাও আমাকে। এখন চলেন, আমারও ক্ষুধা লেগেছে। আপনার উপর জিদ করে আমি এখনো খাইনি, এখন আমাকে খাইয়ে দিবেন। আমি দূর থেকে ওদের সব কাণ্ড দেখে তৃপ্তিময় একটা হাসি দিলাম। বিকেল অফিস থেকে বেরোতে দেখি ফয়সাল আর এরা একসাথে বের হচ্ছে। আমার কাছাকাছি আসতে বললাম, তোমাদের কাছ থেকে কিন্তু আমি একটা ট্রিট পাই। আচ্ছা ভাইয়া, আজকেই চলেন আমাদের সাথে, আপনাকে আজকেই ট্রিট দিব। আচ্ছা থাক, আজ ট্রিট দিতে হবে না। তোমাদের নয়া প্রেমে কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না, যাও। আমার কথা এরা কিছুটা লজ্জা পেল। তাহলে আমরা চলি ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা যাও। ওরা ওদের মতো চলে গেল, আর আমি আমার মতো। চারপাশের মানুষের মুখে হাসি দেখলে আমার মনটা আনন্দে ভরে ওঠে। এভাবেই বেশ কিছুদিন চলল। কাল নীলার জন্মদিন। তার বাসায় বিশাল আয়োজন করা হয়েছে। অফিসের সবাইকে ইনভাইট করা হয়েছে, শুধু আমি বাদে। আমাকে ইনভাইট না করেও ভালোই হয়েছে, করলেও যেতাম না।
কালকে দিনটা বন্ধ পাবো, কাল সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। আহা শান্তি। আবার কিছুটা মন খারাপ হলো, সবাইকে ইনভাইট করলো, আমাকে করলো না। এটা কি আমাকে অপমান করলো নাকি? বদ একটা, অপমান করবি কর, এভাবে করা লাগে? আজ খেতেও ডাকলো না, শালি তোকে পরে দেখে নেবো। আমাকে অপমান? না, আর এ বিষয়ে ভাবা যাবে না। এগুলো ভাবতে থাকলে মাথা আরও গরম হয়ে যাবে। কাজে মন দিলাম। বিকেলে যাতে ম্যামের সাথে না দেখা হয় তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। রাত পেরিয়ে সকাল হলো। আজ ম্যামের জন্মদিন। না, কিছু খেয়ে আবার ঘুম দিতে হবে। তার আগে মোবাইলটা বন্ধ করি, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। আহা, ঘুম কাকে বলে? এই অবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছি। বেশিক্ষণ ঘুমোতে পারলাম না। দুপুরের পর দিয়ে কে যেন কলিং বেল বাজাচ্ছে। আমি গিয়ে দরজা খুলতেই দেখলাম একজন আমার বয়সী লোক দাঁড়িয়ে আছে। কে রে ভাই এই অবেলায়? কি চাই? সরি স্যার, আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য। ম্যাম আপনার জন্য গাড়ি পাঠিয়েছে যাওয়ার জন্য, এখনই রেডি হয়ে যেতে বলেছে। তোমার ম্যামকে? আর কোথায় যাব? ম্যামের নাম নীলা স্যার। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নীলা ম্যামের কাজ। আমি তো যাব না, কি করি? তুমি যাও, আমি পরে আসছি। আপনার জন্য গাড়ি পাঠানো হয়েছে। তুমি যাও, তোমার ম্যামকে বলো আমি আসছি। ও কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, যাও। লোকটাকে পাঠিয়ে দিলাম। আবার ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। কিছুক্ষণ পর আবার আসলো। আমি দরজা খুলে দেখি সে আবার এসছে। গালের এক পাশে লাল হয়ে আছে। চলেন স্যার। তুমি আবার আসছো? যাও, আমি আসছি। সরি স্যার, আপনাকে ছাড়া যেতে পারবো না। আপনার কথা গিয়ে শুনে দেখেন ম্যাম আমার গালে কি করেছে। এখন আপনাকে ছাড়া গেলে চাকরি থাকবে না আমার। এখন কি বলি? আমি একটা গাড়ি দেখে বলি, ওই গাড়িটা দেখছো? আমি ওইটাতে যাব। আমার সাথে আরেকজন আছে, ওকে নিয়ে যাব, তুমি যাও। সরি স্যার, আপনাকে ছাড়া যাওয়া যাবে না। আপনার জন্য স্পেশাল গাড়ি পাঠানো হয়েছে, সেটা দিয়ে যাবেন। কাল আমাকে ইনভাইট করেনি, আর আজ আসছে গাড়ি পাঠাতে। আবার স্পেশাল গাড়ি। তোর গাড়ির তলায় এখন? না, বাসায় থাকা যাবে না, থাকলে আবার আসবে। তার আগে গোসলটা সেরে নেই। গোসল করে একটা ট্রাউজার আর একটা গেঞ্জি পরে বের হওয়ার জন্যই দরজা খুলতে যা দেখলাম, তা দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখি নীলা ম্যাম দাঁড়িয়ে। মনে হয় সোজা অনুষ্ঠান থেকে এসছে। পরনে বার্থডে পোশাক। বাহ, কি দারুণ লাগে। ম্যাম আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে। আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাপি বার্থডে ম্যাম। ম্যাম আমাকে কিছু না বলে বাসার ভিতরে চলে গেল। আমি পিছন পিছন গেলাম। ম্যাম কোনো সমস্যা হয়েছে? আমাকে কল করলে তো আমি চলে যেতাম। ম্যাম আমার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ফাসলামো করো আমার সাথে? ফোন বন্ধ রেখে বলছো ফোন করতে। ফোন বন্ধ কেন তোমার? মন চাই ঠাটিয়ে দুটো চড়মারি। গাড়ি পাঠিয়েছিলাম, আসোনি কেন? তোমার জন্য কত কিছু রেখে আসতে হয়েছে জানো? সরি ম্যাম। জনি, কতবার বলবো অফিস ছাড়া আমাকে নাম ধরে ডাকতে? আজ অন্তত আমার নাম ধরে ডাকো। কথাটা একেবারে শান্তভাবে মায়া লাগিয়ে বলল। কথাটা এত মায়া ছিল যে কথাটা ফেলতে পারলাম না। আমার চুপ থাকা দেখে ম্যাম আবার, কি হলো জনি, কিছু বলো। তোমার নীরবতা যে আমাকে কষ্ট দেয়। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও। ঠিক আছে নীলা। নামটা উচ্চারণ করতে গলাটা কেঁপে উঠল। নীলা একটু মুচকে হাসি দিল। ওর নামটা ধরে ডাকায় হয়তো খুশি হয়েছে। আমি আমার রুমে ঢুকে রেডি হচ্ছি, খালি গা আমার তখন। হঠাৎ নীলা আমার রুমে ঢুকে পড়ল। আমি তো লজ্জায় গা ঢাকতে ব্যস্ত। কি করছেন? রুমে আসলেন কেন? নীলা একটু দুষ্টু হাসি দিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? আমিই তো। এখন এইদিকে ঘোরো। আমি ওর দিকে ঘুরতেই ওর আনা ব্যাগ থেকে একটা গেঞ্জি বের করে পরিয়ে দিল। তার উপর একটা শার্ট এবং সর্বশেষ একটা কালো ব্লেজার পরিয়ে দিল। কালো পোশাক আমার এমনিতেই খুব পছন্দ। তারপর একটা প্যান্ট আমার হাতে দিল, তাও কালো। নাও এইটা পরো, নাকি আমি পরিয়ে দেব? দাও পরিয়ে দেই। দেখছেন কি ফাজিলের ফাজিল। আমি এটা পরবো, তুমি রুম থেকে বের হও। তো পরো। তোমার সামনে পরবো নাকি? সমস্যা কি? আমিই তো। তুমি পরো তো, দাও আমি পরিয়ে দেই। এই কি করছেন? তুমি বের হতো। আমি ওর হাত ধরে রুম থেকে বের করে দিলাম। কি মেয়ে মাইরি, আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমি প্যান্ট পরে ইন করে পরিপাটি হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বেরোতেই নীলা আমার দিকে হা হয়ে তাকিয়ে রইল। এক্কেবারে আমার রাজকুমারের মতো। ওর কথা একটা মুচকে হাসি দিলাম। জনি, আমার জন্মদিনের গিফট কোথায়? সবার থেকে কিন্তু আলাদা হতে হবে এবং স্পেশাল। আমি জানিও কি চাই আমার কাছে, কিন্তু তা আমি দিতে পারবো না। চাইলেই দিতে পারি। আমি আমার ড্রয়ার খুলে ওর জন্য অনেক আগে কেনা কালো শাড়িটা দিলাম। হয়তো খুশি হবে না,
এই সাধারণ একটা শাড়িতে। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, বললাম চলো। কিছুটা এগোতেই নীলা বলল দাঁড়াও। আমি ঘুরে দাঁড়ালাম। আমি ঘুরে বললাম আমি আমি ঘুরে বললাম জানি এটা তোমার পছন্দ হবে না। এর থেকে ভালো কিছু এই মুহূর্তে নেই আমার কাছে, অনেক আগে কিনেছি তোমাকে দেবো বলে। নীলা কিছু না বলেই রুমের ভিতর চলে গেল। এই কই যাচ্ছ? আমার কথার কোনো কর্ণপাত করলো না। কিছুক্ষণ পর নীলা রুমের ভিতর থেকে আমাকে ডাক দিল। আমি ভিতরে গিয়ে তো অবাক, নীলা আমার দেয়া শাড়ি পরেছে। কি হা করে তাকিয়ে আছো কেন? এখানে আসো আর শাড়ির কুচিটা ঠিক করে দাও। আমি হ্যাঁ তুমি, নাও ধরো। এই বলে শাড়ির সামনের অংশটা আমার হাতে ধরিয়ে দিল। আমি নীলার দিকে ভালো করে তাকিয়ে দেখি নীলার পেটের অংশের কাপড় নেই। কি সুন্দর পেট! এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেলি। কি হলো, চোখ বন্ধ করলে কেন? চোখ খোলো, আমার দিকে তাকাও। আমি ওর দিকে তাকালাম। নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? দাও কুচিটা ঠিক করে দাও, সময় হয়ে গেছে। আমি কুচিটা ঠিক করে বললাম, নাও পরে নাও। তুমি পরিয়ে দাও। আমি পারবো না, তুমি পরে নাও। নীলা কিছুটা রেগে গিয়ে বলল, তাহলে কিন্তু আমি এভাবেই চলে যাব। এই মেয়ের রাগী চেহারা দেখলে বিব্রত হয়ে যায় আমি কুচিটা পরিয়ে দিতেই আমার হাত নীলার পেটে লাগলো। সাথে সাথে আমার পুরো শরীর শিহরিত হয়ে গেল। নীলা চোখ বন্ধ করে ফেললো আর ঘন ঘন শ্বাস নিতে লাগলো। আমি কুচিটা পরিয়ে দাঁড়িয়ে গেলাম। নীলা এখনো চোখ বন্ধ করে আছে। চলো। আমার হাত ধরে টান দিয়ে নীলার খুব কাছে নিয়ে এসে বলল, হ্যাঁ রে, এত তারা কিসের? তুমি আমাকে গিফট দিয়েছ, তোমার গিফট নেবে না? আমার গিফট লাগবে না। আমাকে গিফট দিছ, তোমাকে তো গিফট নিতেই হবে। চোখ বন্ধ করো। গিফট নিতে আবার চোখ বন্ধ করতে হয় নাকি? এই গিফটটা নিতে হলে চোখ বন্ধ করতে হয়। তাড়াতাড়ি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করতে নীলা আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে একটা চুমু দিল। সাথে সাথে আমার সারা দেহে আগুন জ্বলে গেল। আমি ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু ও এত শক্ত করে জড়িয়ে তুলে যে নিজেকে ছাড়াতে পারলাম না। ওর সাথে না পেরে উঠে আমিও সাই দিতে লাগলাম। খুব শক্ত করে জড়িয়ে তুললাম ওকে। কতক্ষণ ছিলাম জানি না, বেশ কিছুক্ষণ পর আমাকে ছাড়লো। দুজনে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। নীলা আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় একটা হাসি দিল। যে জায়গায় ওর লজ্জা পাওয়ার কথা, সে জায়গায় আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। নীলা আমার দিকে তাকিয়ে বলল, গিফটটা কেমন লাগলো? আর একটা দিব? আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। অন্যদিকে নীলা আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, ভালো তো আমাকে বাসতেই হবে। আমার ভালোবাসার সাথে তোমার রাগ অভিমান পেরে উঠবে না। এ বলে নীলা আমার পিছন পিছন যেতে লাগলো। আমি যেতে যেতে একলা একলা বলছি, এ মেয়ে লজ্জা বলতে কিচ্ছু নেই। ওইরকম ভালোবাসা আমার রাগ অভিমান পানি হয়ে যাচ্ছে। না, ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, না হলে ওর ভালোবাসা জড়িয়ে যাবে। নীলা পিছন থেকে বলল, কি বিড়বিড় করছো? গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠলাম। নীলা আমার পাশে বসলো। আমার একটা হাত ওর হাতের ভিতর নিয়ে নিল। আমারও ভালো লাগছিল, তাই আর সরালাম না। কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে তো আমার মনে রাজত্ব করেই ছাড়বে। গাড়ি চলতে লাগলো নীলাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর নীলাদের বাসার সামনে এসে উপস্থিত হলাম। না, বেশ জাঁকজমক করেই সাজিয়েছে বাড়িটা। পিছন থেকে, কি হলো, ভেতরে চলো। ও হ্যাঁ চলো। ও আমার হাত ধরে হাঁটা ধরলো। আমি হাত ছাড়িয়ে নিলাম। এত লোকের মাঝে মালিক কর্মচারী হাত ধরে হাঁটবে কেমন দেখে না? নীলা আমার দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ালে কেন? দেখো, এখানে অনেক মানুষ, হাত ধরে হাঁটা সবাই ভালো চোখে দেখবে না। নীলা আবার আমার হাত ধরে বলল, কেউ দেখাতে আমার কিচ্ছু চাই আসে না। পাগলামি করে না, পরেও হাত ধরে হাঁটতে পারবে। নীলাকে কোনোরকম বুঝে আগে পাঠিয়ে দিলাম। আমি পিছন পিছন ভিতরে গেলাম। ভিতরে অনেক মানুষ দেখা যায়। নীলাদের বিজনেস পার্টনাররা সহ তাদের রিলেটিভরা এসেছে, আর অফিস স্টাফরাও এসছে। আমি কি নীলার বাবার সাথে কুশল বিনিময় করলাম। লোকটা অনেক ভালো। চারপাশ ঘুরে ঘুরে দেখছি। অন্যদিকে নীলাকে তার কাজিনরা সহ তার বন্ধুরা আটকে রেখেছে। নীলা বারবার আমাকে খোঁজ করছে। এক পাশে গিয়ে বসলাম। পাশে তাকাতে দেখি ইরার ফয়সাল হাতে হাত ধরে বসে আছে। আহারে, কি প্রেম! আমি ওদের কাছে গিয়ে বললাম, এক্সকিউজ মি। আমাকে দেখে ওরা হাত ছেড়ে দিল। আরে জনি, তুমি? ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তোমরা কেমন আছো? জি ভাইয়া ভালো। আচ্ছা থাকো তোমরা, আমি চারপাশটা ঘুরে দেখি। ওখান থেকে চলে আসলাম। নীলাকে দেখার জন্য মনটা কেমন উসুখুসু করছে, তাই চলে গেলাম ওকে দেখতে। সবাই গোল ভীতি নীলাকে আটকে রেখেছে, আর নীলা বারবার চারদিকে কাকে যেন খুঁজছে, হয়তো আমাকে। নীলার এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার। চাইলেও এদের কাছ থেকে ছুটে আসতে পারতো না। একটু পর নীলার কেক কাটা হবে। সবাই কেকের পাশে এসে দাঁড়ালো।
আমি আড়ালে লুকিয়েছিলাম, তা না হলে দেখা গেছে আমাকে তার পাশে দাঁড় করে সবার আগে কেকটা আমাকে খাইয়ে দিত। যত সময় কেক কাটলো, কেক কাটার পর্ব শেষ করতেই একজন সুদর্শন ছেলে এসে নীলার হাত ধরে হাতে চুমু দিল। সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠলো, বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। আমার এমন হচ্ছে কেন? আমি কি ওকে ভালোবেসে ফেলছি? ভালো যদি নাই বাসি, তাহলে আমার এমন মনে হচ্ছে কেন? না, আর ভাবতে পারছি না। ওই ছেলেটাকে দেখলাম নীলাকে উপরের বারান্দার দিকে নিয়ে যাচ্ছে। আমিও পিছন পিছন গেলাম, দেখলাম ছেলেটা নীলার গায়ে হাত দিয়ে কথা বলছে। নীলা এতে কোনো রিয়েক্টই করছে না। মাথাটা গরম হতে লাগলো আমার। একটুবার ছেলেটা নীলাকে দেয়ালের সাথে চেপে তুললো, 2 হাত দিয়ে নীলার 2 হাত ধরে ছেলেটা আস্তে আস্তে তার মুখ নীলার মুখের কাছে নিচ্ছে। নীলা ছোড়ার চেষ্টা করছে, এটা দেখে আর ঠিক থাকতে পারলাম না। যখনই কিস দিতে যাবে ঠিক তখনই দৌড়ে গিয়ে ছেলেটাকে একটা লাথি দিলাম, যার ফলে ছেলেটা 2 হাত দৌড়ে গিয়ে পড়লো। জানি না তখন আমার কি হয়েছিল। ছেলেটাকে এক দাঁড় থেকে মারতে লাগলাম। হঠাৎ কে যেন আমার কলার ধরে দাঁড় করে ঠাস ঠাস করে 2 গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সে আর কেউই না, স্বয়ং নীলা। আমি নীলার দিকে বিস্মিতভাবে তাকিয়ে রইলাম। তারপর নীলা যা করলো তা শুনে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। লুচ্চা লাফাঙ্গার কোথাকার, তোকে এই জন্য এনেছি আমি, গুন্ডামি করার জন্য? ছোট লোক তো ছোট লোকই থাকে, বাজে কোথাকার। এই ছোট লোকটাকে এখানে ঢুকতে দিয়েছে কে? গুন্ডামি করার আর জায়গা পায় না। আরও 2টো থাপ্পড় দে, তাহলে উচিত শিক্ষা হবে। তারপর নীলা ছেলেটাকে ধরে ভেতরে নিয়ে গেল। আমি চোখের পানিটুকু মুছে ওদের বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর ভাবছি, হায় রে ভালোবাসা, অভিনয় সেরা ট্রফি দেওয়া উচিত নীলাকে। এত কষ্টের মাঝেও এই ভেবে হাসি পেল যে ছেলেটার নাক থেকে রক্ত বের করেছি। কত বড় সাহস! আমার জিনিসের দিকে নজর দেয়। কি বললাম আমি, আমার জিনিস? নিজের কথায় নিজেকেই ধিক্কার দিচ্ছি। বড় লোকের সবারই অভিনয়, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমাকে লুচ্চা বলছে। আবারও চোখ দুটো ভিজে যাচ্ছে। অভিষেক কেউ দেখেনি, দেখলে হয়তো মুখ দেখানো যেত না। যাওয়ার সময় 1 পাতা ঘুমের ওষুধ নিয়ে গেলাম বাসায়। রাতে ঘুম আমার চোখে ধরা দেবে না, তাই এই পদ্ধতি। রাতের খেতে ইচ্ছে করলো না, তাই বাসায় এসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। অন্যদিকে নীলা রাতে শাড়ির দিকে চোখ গেল, আর তখন মনে পড়ে গেল আমার কথা। নীলা মনে মনে ভাবছে, হে আমি কি করলাম? জনে তো ঠিকই করছে, রাফি তো আমার সাথে অসভ্যতামি করেছে, আর আমি কি না, উফ, রাগ উঠলে কি যে করি না আমি। এখন নিজের চুল নিচে ছিঁড়তে ইচ্ছে করে। ছেলেটা না খেয়ে চলে গেল, না একবার কল দেই। নীলা কল দিল, কিন্তু কল কেউ ধরে না, আবার দিতে থাকে। এভাবে একদারে কল দিতেই থাকে, কিন্তু কল কেউ ধরার নাম নেই। অন্যদিকে আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি, কোনো হুঁশ নেই আমার। আমার ফোন একধার থেকে বাজছে, কিন্তু আমার কান পর্যন্ত শব্দ পৌঁছেইনি। এদিকে নীলা রাতে খাবার না খেয়ে ঘুমিয়েছে। সকালে ঘুম থেকে উঠলাম, দাঁড়াতেই ঘুরে পড়ে গেলাম। আসলে গতকাল দুপুর থেকে না খেয়ে আসি তো, তাই শরীর দুর্বল। কোনো রকম রান্না করে গেলাম, যা রান্না করা ছিল সব পচে গেছে। বউ আসতে অনেক দেরি আছে। সেলফ খুঁজে 1 বাটা মুড়ি পেলাম। এত বেশি খিদে ছিল যে সব শেষ হয়ে গেল। তারপরও খিদে কমেনি। আবারও সেলফ হাতিয়ে 1 প্যাকেট বিস্কুট পেলাম। আসলে এগুলো কবে এনে রেখেছি নিজেও জানি না। বিস্কিটগুলো কিছুটা ড্যাম, খিদার কাছে এগুলো কিছুই না। এগুলো খেয়ে পানি খেলাম, এবার খিদে কিছুটা কমেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি নীলা বেশ কয়েকবার কল দিয়েছে। কিছুক্ষণ পর আবার কল দিল নীলা। মোবাইলটা সাইলেন্ট করে পাশে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর বউ আসলো, রান্না করে দিয়ে চলে গেল। আমি খেয়ে আবার ঘুম দিলাম। রাত পেরিয়ে সকাল হলো। যত সময় আমি অফিসে চলে গেলাম। আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি, ম্যামের সামনে কীভাবে মুখ দেখাবো। তখন ফয়সাল পাশ থেকে বলল, জনি সাহেব, কাল কেক কাটার পর আর আপনাকে দেখলাম না। আসলে আমি খেয়ে আগে চলে এসেছি। ও, আমি বসে বসে ফাইল দেখছি। তখন ম্যাম আসলো, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। আমি মাথা নিচু করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর ম্যামের কেবিনে ডাক পড়লো, আসবো ম্যাম? হ্যাঁ আসো, চেয়ারে বসো। আমি গিয়ে বসলাম মাথা নিচু করে। আসলে জনি আমি সত্যি সরি কালকের জন্য। তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আসলে রাফি হলো আমার বিজনেস পার্টনার, ওদের সাথে 4 কোটিটার বিজনেস ডিল হয়েছিল। ও যদি ডিলটা ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। আর আমি যখন ওকে থাপ্পড় দিলাম তখন তুমি এসে মাইর দিলে। আসলে আমি সরি, তোমাকে থাপ্পড় দিয়ে আমি নিজে অনেক কষ্ট পেয়েছি, আমাকে মাফ করে দাও। হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, না ম্যাম ঠিক আছে,
আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য আপনাদের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল? ম্যাম আহত কণ্ঠে বলল, জনি প্লিজ মাফ করে দাও, সরি তো। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। তাহলে আপনি আপনি করে কেন বলছো? হাসালেন ম্যাম। সামান্য একজন কর্মচারী হয়ে মালিককে তুমি তুমি করে বলবো? হাসালেন। জনি সরি তো। দেখলাম ম্যামের চোখ জোরে ভিজে আসছে। ম্যাম কোনো কাজ থাকলে বলেন, অযথা বসে রাখবেন না। টেবিলে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে। ম্যাম আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ম্যাম মাথা নিচু দিয়ে বসে আছে। ডেস্কে বসে কাজ করছি, তখন দেখলাম রাফি নামে সেই ছেলেটি ম্যামের কেবিনে যাচ্ছে। মনে হয় ডিলটা ফাইনাল করতে যাচ্ছে। ওকে দেখে হাসি পেল, মুখটা এখনও দাগ হয়ে আছে। কিছুক্ষণ পর ম্যামের কেবিন থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি কাজে মন দিলাম। এবার শব্দটা জোরে কানে এলো। তাকে দেখি রাফি ম্যামের কেবিনের সামনে পড়ে আছে, আর ম্যাম গেট আউট বলে ডিলের কাগজপত্রগুলো মুখের উপর ছুঁড়ে মারল। তোমাকে দেখে নিব। এই বলে রাফি চলে গেল। আমি কিছুটা হাসলাম। হায় রে অভিনয়! দুপুরের সময় ম্যামের কেবিনে আবার ডাক পড়ল। আসো। একটু গম্ভীরভাবে বলল, বসো। আমি বসলাম। রাফির সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছি। কেন? ওর জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই। আমার মতো সামান্য একটা কর্মচারীর জন্য এত বড় ডিলটা ক্যান্সেল করে দিলেন? এতে আপনাদের অনেক বড় লস হবে। বারবার কর্মচারী বলবে না, আর তোমার চাইতে ডিলটা বেশি বড় না। হাসালেন ম্যাম। যাক, আমার জন্য যেহেতু আপনার এত বড় লস হয়েছে, তাই আমি সামান্য হলেও এর জন্য ক্ষতিপূরণ দেব। তা 3 মাস পর পেয়ে যাবেন। আচ্ছা আমি আসি। দাঁড়াও, এখানে বসো। দেখলাম ম্যাম খাবার বাড়তে লাগলো আর আমাকে হাত ধুতে বলল। আমি হাসলাম। ম্যাম আগের মতো শুরু করে দিয়েছে। হাসো কেন? সরি, আমি আপনার সাথে খেতে পারবো না। আমার রাগ বাড়িও না, এখানে চুপচাপ বসে পড়ো। তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। ম্যামের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। দুঃখিত ম্যাম, আমি খেতে পারবো না, মাফ করবেন। বেরিয়ে আসতে যাবো, তখন ম্যাম আমার হাত ধরে ওনার কাছে নিয়ে আসলেন। কিছুটা রেগে বলল, জনি। আমি হাত ছেড়ে নিয়ে বললাম, ইচ্ছে হলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন। মুহূর্তেই ম্যামের একটা বেদনায় পরিণত হয়ে গেল। আমি রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই ম্যামের কেবিনে ভাঙচুরের আওয়াজ পেলাম। পরে পিয়নের কাছ থেকে জানতে পারলাম খাবারের সবগুলো পেলা ধরে ধরে আছাড় মেরে ভেঙেছে। মাঝে মাঝে কষ্ট বাড়ল পিয়নের। মাঝ থেকে কষ্ট বাড়ল পিয়নের খাবার পরিষ্কার করতে। আমি বাইরে গিয়ে খেয়ে এসেছি। বিকেলে ডেস্কে বসে আছি, তখন পিয়নকে জিজ্ঞাসা করলাম, ম্যাম খেয়েছে? না স্যার, এখনো কিছু খাইনি। ও, অভিনয় দেখলে হাসি পায়। বিকেলে তাড়াতাড়ি বের হয়ে গেছি যাতে ম্যামের সাথে দেখা না হয় তাই। পরের দিন অফিসে বসে কাজ করছি। একটা ফাইল সাইন লাগবে তো পিয়নকে দিয়ে পাঠালাম। ওনার সামনে গেলে ব্যথাটা নাড়াচাড়া দিয়ে ওঠে, তাই পিয়নকে পাঠালাম। কিছুক্ষণ পর দেখলাম ফাইল সহ ম্যাম আমার ডেস্কে আসছে। দেখে তো মনে হয় খুব রেগে আছেন। সোজা এসে আমার সামনে দাঁড়ালো। কি সমস্যা কি তোমার? তুমি এমন করছো কেন? সরি ম্যাম। কাল দেখা করে যাওনি কেন? সরি ম্যাম, কাজ ছাড়া আমি কেন আপনার সাথে দেখা করতে যাব? আর সবাই যেহেতু দেখা করে না, তাহলে আমি কেন করব? তুমি আর সবাই এক হলে নাকি? দেখো, তোমার এসব কথা আমাকে খুব আঘাত করে, কষ্ট দেয়। আমি আর এসব নিতে পারছি না। সবাই এখানে কাজ করে, আমিও করি। সবার থেকে আমি কোনো ভিন্ন পার্সোনালিটির লোক না। সো নিয়ম হলো সবার জন্য, না হলে কারো না। একথা বলতে ম্যাম আমার কলার ধরে ওনার মুখের কাছে এনে বললেন, শোনো, কাউকে প্রয়োজন না আমার, শুধু তোমাকে প্রয়োজন। সো তুই দেখা করে যাবি, বুঝেছিস? এই বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে উনি চলে গেল। চারদিকে তাকিয়ে দেখলাম সবাই কাজ রেখে আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই বোঝার চেষ্টা করছে এতক্ষণ কি হলো। আমি কাজে মন দিলাম। বিকেলে ম্যামকে না বলেই চলে আসলাম। পরদিন অফিসে ম্যাম আমার দিকে তাকিয়ে ওনার কেবিনে চলে গেল। দেখলাম ম্যামের চোখ জোড়া লাল হয়ে আছে। আমি কাজ করছি, তখন আমার কাছে রুমা আসলো, আমার কলিগ। আরে রুমা তুমি? কেন আসতে পারি না? তা না, আসলে তুমি আমার কাছে আসো না তো তাই। দেখলাম তোমাকে খুব আপসেট দেখাচ্ছে, তাই আসলাম। তাছাড়া প্রায় আমি তোমার দিকে তাকাই, তুমি তো আর আশপাশ তাকিয়ে দেখো না। কেন তাকাও? এমনি। আচ্ছা বাদ দাও, তুমি এমন আপসেট কেন তা বলো। কই আপসেট? এই যে কত হাসি খুশি দেখো। যদি হাসি খুশিই থাকো তাহলে চলো ক্যান্টিন থেকে 1 কাপ কফি খেয়ে আসি। আরে তা কীভাবে সম্ভব? হাতে কাজ দেখছো না? রুমা আমার হাত ধরে টান দিয়ে বলল, নো নো, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, চলো চলো।
রুমা আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল। এই বিষয়টা আবার ম্যামের চোখ এড়োলো না। ম্যাম রীতিমতো রেগে আগুন। ক্যান্টিনে ওর সাথে কফি খেলাম। আবার আসার সময় রুমা বলল, জনি, বিকেলে আমার জন্য অপেক্ষা করো। তোমাকে নিয়ে একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা আছে। মার ডালা, পকেট ফাঁকা করার চিন্তা। দেখি, কাজ না থাকলে যাব। দেখিটা কি বাদ, বিকেলে থাকবা ব্যাস, আর কোনো কথা নেই। চলো। অভিষেকে আমি আমার ডেস্কে বসলাম, তখন পিয়ন আসলো। কিছু বলবে? জি স্যার। স্যার, ম্যাম আপনাকে ডাকছে। কেন? তা তো জানি না, কিন্তু ম্যামকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। ম্যাম আবার রুমার সাথে দেখে ফেলো না তো? ম্যাম আসবো? আসো। আমি ভিতরে গিয়ে দেখি ম্যাম সামনে দুমক কফি নিয়ে বসে আছে। কি ব্যাপার, উনি কফি সামনে নিয়ে বসে আছে কেন? কুছ তো গড়বড় হ্যাঁ। বসো, কফি হাতে নাও আর খাও। সরি ম্যাম, এখন কফি খাওয়ার মুড নেই। কথা বলতে ম্যাম সামন থেকে একটা কফির মগ জোরে আছাড় মারলো, আর আমাকে দেয়ালের সাথে ঠেসে ধরে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার সাথে খাবি কেন? তুই তো ডাইনিটার সাথে খেয়ে এসেছিস। ওর সাহস কত? ও তোর হাত ধরে, ওর হাত আমি ভেঙে দেব। শোন, তোর হাত শুধু আমি ধরবো, আর কেউ না, আর কেউ না, বুঝছিস? ম্যাম কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে থাকলো, জনি, ও জনি, আমি সত্যিই খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, একটু ভালোবাসতে দাও। কথা বলতে বলতে উনি আমার বুকে ওনার মুখ গুজে দিল। আমার কাছ থেকে ম্যামকে সরিয়ে দিয়ে বললাম, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ব্যবহার করা বলে। কি বলো এসব? আমি তোমাকে মোটেও ব্যবহার করছি না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। ভালোবাসা? কোথায় ছিল আপনার ভালোবাসা যখন আপনার বান্ধবী কাজিনদের সামনে থাপ্পড় দিয়েছিলেন? কোথায় ছিল আপনার ভালোবাসা যখন সবার সাথে অপমান করেছিলেন? যখন আপনার কাজিনরা বান্ধবীরা আমাকে অপমান করেছিল, তখন তো একবারও তাদের কিছু বলেননি। নীলার চোখ থেকে দেখলাম গড়িয়ে পানি ঝরছে। আমি মানছি তোমার সাথে অন্যায় করেছি, কি করব? আমার মাথা গরম হলে কি করি না করি কিচ্ছু ঠিক থাকে না। এসব পাগলামো বাদ দেন, আপনি আমার থেকে আরও 1000 গুণ ভালো ছেলে পাবেন। আর তাছাড়া বামন হয়ে যাতে হাত বাড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। শোন, তোর থেকে কোনো ভালো ছেলে দরকার নেই, আমার তোকেই লাগবে। আর পাগলামো না, পাগলামোর কি দেখেছিস? আজ থেকে দেখবি পাগলামি। এই বলে ম্যাম টেবিলে রাখা যে একটা কফির মগ ছিল সেটা আমার মুখে চেপে ধরলো, জোরে করে একটু খাইয়ে দিল। হ্যাঁ, কফির ভিতর তোমার ঠোঁটের ছোঁয়া লেগেছে, এখন আমি খেতে পারবো, তুমি এবার যেতে পারো। আমি আর সেখানে থাকলাম না, নিজের ডেস্কে এসে বসলাম। কাজ করতে করতে বিকেল হয়ে গেল। পকেটের অবস্থা বেশ একটা ভালো না, টাকার খরা দেখা দিয়েছে। রুমার সাথে বের হওয়া যাবে না। পাশে ওকে দিয়ে দেখি রুমা এখনও কাজ করছে। না, এই ফাঁকেই পালাতে হবে। আমার ফাইল জমা দিয়ে বেরোতে যাব, তখনই পিছন থেকে ডাক পড়লো, জনি, এই জনি, আমাকে রেখে চলে যাচ্ছ? তোমাকে না অপেক্ষা করতে বলছি? না আসলে বাইরে গিয়ে অপেক্ষা করতে চেয়েছিলাম, এখানে আর কতক্ষণ বসে থাকবো? আচ্ছা চলো, আর কিছু বলতে হবে না। রুমার সাথে মার্কেটে চলে গেলাম। এই মেয়ে তো দেখি কিনেই যাচ্ছে। আমাকে একটা শার্ট আর একটা ঘড়ি কিনে দিল। নিতে চাইনি, তারপরে জোর করে দিল। যাক বাবা, বেঁচে গেলাম, আমার একটা টাকাও খরচ হয়নি। পরদিন হাতে ঘড়ি আর শার্টের উপর ব্লেজার পরে গেলাম। অফিসে গিয়ে বসতে ম্যামের কেবিনে ডাক পড়লো, ম্যাম আসবো? আসো, দেখি তোমার হাতটা। কেন? ঘড়িটা তো খুব সুন্দর। এই বলে ম্যাম একটানে আমার ঘড়ির বেল্টটা ছিঁড়ে ফেললো। তারপর ঘড়িটাকে একটা আছাড় মেরে চুরমার করে দিল। ঘড়ির কাঁটাগুলো এদিক সেদিক গড়াগড়ি খাচ্ছে। তারপর আমার শার্টটার দুহাত ধরে একটানে ছিঁড়ে ফেললো। আমি হতভম্ব হয়ে গেলাম। ম্যাম কি তাহলে জেনে গেছে এগুলো রুমার দেওয়া? তারপর ম্যাম তার ড্রয়ার খুলে একটা শার্ট বের করে দিল। এইটা পরে নাও। কি শান্তভাবে বলল, যেন এতক্ষণ কিছুই হয়নি। না, লাগবে না। এই সেরা শার্ট পরে বের হবে নাকি? ঘোড়া আমি পরিয়ে দেই। আমি ম্যামের হাত থেকে নিয়ে নিজেই পরে নিলাম। এগুলোর জন্য তেমন একটা আফসোস হলো না, আমার টাকায় তো আর কেনা না। জোস তো, ম্যামের চয়েস আছে, বলতে হয়। আমি কি আমার ডেস্কে বসলাম, তখন রুমা আসলো। কি ব্যাপার, আমার দেওয়া ঘড়ি হাতে দাওনি? আসলে গোসল করার সময় রেখেছিলাম, আর পড়তে মনে ছিল না। ও, আমি মনে করেছি তোমার পছন্দ হয়নি। কি যে বলো। আচ্ছা, ম্যাম দেখলে বকা দিবে। আমি কাজ করি, তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন যাও। আচ্ছা। রুমা চলে গেল। আমি কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল টেরও পেলাম না। কিছুক্ষণ পর যাকে দেখলাম তাকে দেখে আমি কেন সবাই অবাক হয়ে গেল। দেখলাম ম্যাম পিয়নের সহযোগিতায় দুপুরে খাবার নিয়ে আমার ডেস্কের দিকে আসছে। মার ডালা,
আজ বুঝি মান সম্মান আর থাকবে না। আমার অবস্থা বুঝতে পেরে ম্যাম একটা মুচকি হাসি দিল। খাবারগুলো ম্যাম এনে আমার টেবিলে রাখলো। আমি চারদিকে তাকিয়ে দেখি সবাই হা হয়ে তাকিয়ে আছে। ম্যাম খাবার বাড়তে লাগলো। ম্যাম এসব কী ধরনের পাগলামি? এখানে খাবার আনলেন কেন? বেশি কথা না বলে হাত দাও। বাড়াবাড়ি করলে সবার সামনে তোমায় খাইয়ে দেব। আমি সম্মানের ভয়ে চুপচাপ হাত ধুলাম। ম্যাম দাঁড়িয়ে আমার সহপাঠীদের উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার, আপনারা এভাবে তাকিয়ে কি দেখছেন? যান যান, যার কাজ করুন। ম্যামের ধমকে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ম্যাম সুন্দর করে খাবার বেরিয়ে দিলেন, নিজেও নিলেন। কোনো রকম খাবার শেষ করলাম। ম্যাম আমার মুখটা সুন্দর করে মুছে দিলেন। যাওয়ার সময় বলে গেল, বিকেলে তোমাকে নিয়ে বের হব, রেডি থেকো। বিকেলে আর কে আমাকে পায়? বিকেলে কাজ শেষ করে বাইরে বেরোতেই ম্যামকে দেখি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। কখন যে বের হয়ে গেল কে জানে। আমার হাত ধরে বলল, চলো। আমি হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বললাম, ধরবেন না আমাকে। ম্যাম বিস্মিত চোখে আমার দিকে তাকালো। কি মনে করেন আমি কি মানুষ না? আমার কি মন নেই? চাইলেই কাছে টেনে নিলেন, চাইলেই ছুঁড়ে ফেলে দিলেন। আপনার এই অভিনয়ের জন্য তো সেরা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমার কথায় ম্যামের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ে গেল। আমি আপনার সাথে যেতে পারবো না, আমাকে বারবার বিরক্ত করবেন না, এই বলে আমি আমার মতো চলে আসলাম। ম্যাম ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো কাঁদবে। কাঁদুক, আমার কি। পরদিন অফিসে গেলাম। ম্যাম সামনে দিয়ে যাওয়ার সময় জল ভর্তি চোখে আমার দিকে তাকিয়ে আছে। ঘন্টা কয়েক যাওয়ার পরে ম্যামের কেবিনে ডাক পড়লো। ম্যাম আসবো? আসো। একটা কফির মগ সামনে নিয়ে বসে আছে। ব্যাপার কি আজ একটা কফির মগ? বসো। ডেকেছেন কেন? জানো, তোমার কালকের কথায় কত কষ্ট পেয়েছি। কাল সারা রাত ঘুমাতে পারিনি। এভাবে আঘাত করে আর কথা বলবে না, আমি সইতে পারি না। এখন আমাকে ডাকার কারণ কি? এই কফিতে তোমার ঠোঁটে ছোঁয়া চাই। এখন কেন জানি না, হাঁটা চলা সবখানে মন তোমায় চাই। আজ কেন জানি ওকে কষ্ট দিতে মন চাইলো না, তাই কফির মগটা হাতে নিতে নিতে বললাম, কেন করেন এমন পাগলামি? আমি একটু খেয়ে ওর কাছে ফিরিয়ে দিলাম। কেন করি তা জানি না, তোমাকে ভালোবাসি তাই। আমি শান্তভাবে বললাম, দেখুন, আপনি আমার চেয়ে ভালো ছেলে পাবেন। আর তাছাড়া আপনি কখন আমার সাথে মানিয়ে নিতে পারবেন না। আমার বাবা মা গ্রামে থাকে, সেখানে তো কখনোই থাকতে পারবেন না। সর্বশেষ কথা, আমি আপনাকে ভালোবাসি না। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, আমার তোমার থেকে ভালো কাউকে দরকার নেই। আর আমি সব পরিবেশে মানিয়ে নিতে পারি। না পারলে তুমি আছো না। শেষ কথা কি বলেছো তুমি? আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমাকে ভালোবাসো না? ওর চোখের দিকে তাকানোর সাহস আমার নেই, তাই অন্যদিকে তাকিয়ে বললাম, তোমাকে আগে বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আমি কোনো অহংকারী মেয়েকে ভালোবাসি না। আর আমার সাথে এরকম করলে আমি এগ্রিমেন্ট ভঙ্গ করে চাকরি ছেড়ে চলে যাব। আমার কথায় ম্যাম আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি চলে আসলাম। ম্যাম বিকেলে ফয়সাল আর ইরাকে ওনার কেবিনে ডাকলো। ম্যাম আসবো? আসো, বসো। ম্যাম আমাদের ডেকেছিলেন? তোমাদের টাকার কারণ হলো, তোমরা তো জানো আমি জনিকে কত ভালোবাসি। ও আমাকে কারণবশত ভুল বুঝেছে। তোমরা তো জানোই আমার রাগ উঠলে রাগ সামাল দিতে পারি না। তোমরা বিশ্বাস করো, জনিকে ছাড়া আমি বাঁচবো না। এই কথা বলে ম্যাম কান্নায় ভেঙে পড়লো। ম্যাম কাঁদবেন না, আমাদের কি করতে হবে? ও চাকরি ছাড়ার হুমকি দিয়েছে। ওকে বোঝাও, ওকে যেভাবেই হোক আমার কাছে ফিরিয়ে দাও। ওকে ছাড়া চলতে আমার কষ্ট হয়। তোমরা ওর কাছের, তোমরা বুঝালে ও নিশ্চয়ই বুঝবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। কাঁদবেন না ম্যাম, আমরা আছি তো আপনার সাথে। আর শোনো, এতদিন তোমাদের সাথে যা খারাপ ব্যবহার করেছে তার জন্য ক্ষমা করে দিও আমাকে। কি যে বলেন না ম্যাম, আমরা এখন আসি। এই বলে ওরা দুজন সোজা আমার ডেস্কে চলে আসলো। কি ব্যাপার, তোমরা দুজন একসাথে কিছু বলবে? না মানে জনি ভাইয়া, ম্যাম তোমাকে সত্যিই ভালোবাসে। ওনার সাথে আর অভিমান করে থেকো না। হ্যাঁ জনি, ও ঠিক বলেছে, আর রাগ করে থেকো না। এবার আমি ওদের দিকে ভালো করে তাকিয়ে বললাম, দেখো এরা, তোমাকে আমার ছোট বোনের মতো জানি। আর ফয়সাল তোমাকে বড় ভাইয়ের মতো। সো ভাই বোন কখন তার ভাইকে অন্য মেয়ের সাথে প্রেম করতে বলে না। আশা করি তোমরা বলবে না। দেখলাম ওরা মুখটা কালো করে চলে গেল। যাওয়ার সময় দেখলাম আমার সাথে কথা না বলে বের হয়ে যাচ্ছে। বুঝলাম আমার সাথে অভিমান করেছে। ওদের সামনে গিয়ে বললাম, তোমরা রাগ করেছো? আমরা তোমার কে যে রাগ করবে? আমি এটার গালে
আমি এর গালে হাত দিয়ে টেনে বললাম, আরে বোন আমার দিকে বেশি জেদ হয়ে আছে, ভাইয়ের উপর রাগ করে থাকতে নেই। এরা দেখলাম কেঁদে দিল। এই জন্য কে এত ভালো লাগে, সহজ সরল মেয়ে একটা, একটুতেই কেঁদে দেয়। আমি এরা চোখের পানি মুছে দিলাম। তখন এরা বলল, আমার চোখের পানি মুছলে কি হবে? তোমার নীলার চোখের পানি তো এখনো পড়ছে। আবার ঘুরে এক কথা, শোনো বোন, আর ফয়সাল ভাই তুমিও শোনো, ওর আর আমার মাঝে বিশাল ব্যবধান। তা তোমরা কেন বোঝো না? ধরো তোমাদের কথা ধরে ওর সাথে প্রেম করলাম, এর শেষ পরিণতি কি? বিয়ে। ও কি পারবে আমার সাথে মানিয়ে নিতে? কখনোই পারবে না, বুঝলে? এবার ওরা দেখলাম মাথা নিচু করে ফেললো। আমি এটার গালে হাত দিয়ে বললাম, পাগলি বোন আমার, চলো তোমাদের আজকে ট্রিট দেবো। এবার তো একটু হাসো। এরা একটু মুচকে হাসি দিল। এই তো হয়েছে, চলো। ওদিনে রেস্টুরেন্টে ট্রিট দিলাম। অন্যদিকে ম্যাম আমার এই কথা বলার পর থেকেই বেশি একটা জোর খাটানোর সাহস পায় না। এভাবে কিছুদিন চলে গেল। এর ভিতর কোম্পানি ডেভেলপ হওয়ার জন্য ম্যামের বাসায় ছোটোখাটো একটা পার্টি দিয়েছে। অফিসের সবাইকে ডেকেছে। তো কাল সন্ধ্যায় অনুষ্ঠান। দুপুরে কাজ করছি, তখন ম্যাম আমার ডেস্কে আসলো। আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে বললে তো আমি চলে আসতাম। না থাক, শোনো, তোমাকে কিন্তু কাল আসতেই হবে। আমি মুচকে একটা হাসি দিলাম। ম্যাম আবারও বলল, হাসলে হবে না, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি প্রতি উত্তরে আবার একটা মুচকি হাসি দিলাম। ম্যাম হয়তো বুঝতে পেরেছে আমি আসবো না, তাই রাতে ওনার বাবাকে দিয়ে আবার কল করালো। আমি সালাম দিয়ে বললাম, স্যার কেমন আছেন? এই তো বাবা ভালো। শোনো, যে কারণে তোমাকে কল দিয়েছি তা হলো কাল কিন্তু তোমাকে থাকতেই হবে। না না মানে স্যার আমার মানে টানে বাদ, কাল তুমি সবার আগে আসবে। বেশ, রাখছি। কেয়ার করার। পরের দিন বিকেলে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে যেতে দেখি নীলা দাঁড়িয়ে। রিক্সা থেকে নামলাম। ও আমার সামনে এসে দাঁড়ালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না ম্যাম। আচ্ছা চলো। আমি কিছু না বলে ভিতরে যেতে লাগলাম। ম্যাম আমার পিছন পিছন আসতে লাগলো। ভিতরে এসে দেখলাম অনেকে চলে এসছে। আমি সোজা স্যারের সাথে দেখা করতে চলে গেলাম। কেমন আছেন স্যার? এই তো বাবা ভালো। তুমি তুমি এসেছো, যাও সবার সাথে কথা বলো। আমি সবার সাথে কথা বলতে লাগলাম। নীলা যেন কোথায় গিয়েছে। মেয়েটাকে আজ পরীর মতো লাগছে। কিছুক্ষণ পর রোমা আসলো, এসে তার ঢং মার্কা কথা। তুমি আগে চলে আসছো আর আমি তোমার সাথে আসতে চেয়েছি। তুমি না একটা। থাক আর বলতে হবে না। আচ্ছা চলো ওখানে গিয়ে বসি। হ্যাঁ চলো। রুমার সাথে বসে কথা বলছি, তখন কোত্থেকে নীলা এসে আমার হাত ধরে টানতে লাগলো। আরে কি হয়েছে ম্যাম? দেখে তো মনে হয় রেগে আছে। টানতে টানতে উপরের বারান্দায় নিয়ে গেল। একটা দোলনাতে নিয়ে বসালো আর নিজেও আমার সামনে চেয়ার টেনে বসলো। আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এইভাবে তাকালে আমি অনেক ভয় পেয়ে যাই। ম্যাম এইভাবে তাকিয়ে আছেন কেন? আর এখানে নিয়ে আসলেন কেন? ম্যাম কিছুটা চিৎকার দিয়ে বলল, তুমি জানো না কেন তাকিয়ে আছি? শোনো, তুমি আমার রাগ বাড়িও না। তুমি জানো রাগ উঠলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি খাবে? না কিছু না। নীলা একটা দুষ্ট হাসি দিয়ে বলল, তুমি না খেলে আজ আমিও খাবো না। কি? তোমার ঠোঁট। এই বলে আমার ঠোঁটের উপর হামলা করলো। চুমুক দিয়েই ধরে রেখেছে। ধরেই তো রেখেছে, ছাড়ার নামই নেই। আমি আর ওর পিঠে খামচে ধরলাম। কিছুক্ষণ পর হঠাৎ ওর বান্ধবীরা চলে আসলো। ও সরি, ভুল সময় চলে এসেছি। নীলা এবার ওদের কথা আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাচ্ছি। নীলা একটু দম নিয়ে তার বান্ধবীদের বলতে লাগলো, কি হয়েছে? তোদের আসার আর সময় নেই, চলে এসেছিস। দেখছিস যে আমরা দুইজন একসাথে আছি। তোদের মন চাই তোদের জন্য আর কিছুক্ষণ পারলাম না। ওর এই কথা শুনে ওর বান্ধবীরা হেসে বলল, তাহলে আমরা আসি। না থাক, যাওয়া লাগবে না, ওর সাথে পরিচিত হয়ে নে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম এরা তো তারাই যারা আমাকে আগে অপমান করেছিল। এবার আমি নীলাকে বললাম, আমার মতো ছোট লোকের সাথে কি ওনারা পরিচিত হবে? সরি ভাইয়া, সেদিন বুঝতে পারিনি যে নীলা আপনাকে এত ভালোবাসে। আসলে কিন্তু আমি একটা ছোট লোক। সরি তো ভাইয়া, আমরা বুঝতে পারিনি। আমরা তো আপনার ছোট্ট বোনের মতোই। ওই দিনের কথা ভুলে যান প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নীলা, আমরা যাই, তুই তোর কাজ সার। ওরা চলে গেল। নীলা আমার দিকে ঘুরে তাকালো। কাছে আসো, কেন? বাকিটুকু সেরে নেই। বাকিটুকু মানে? তুমি আসো তো, এত বুঝাতে পারবো না। আজ কোনো বাধা দিবে না। আমাকে আমার মতো যতক্ষণ না ভরে ততক্ষণ ছাড়ছি না তোমায়। এই কথা বলে নীলা আবার আমার উপর ঝাঁপিয়ে পড়লো।
আমি সত্যি নীলাকে কোনো বাধা দিতে পারিনি। অনেকক্ষণ পর নীলা আমাকে ছেড়ে দিল। আমার ঠোঁট জোড়া লাল হয়ে গেছে, চোখ জোড়া আগুন হয়ে গেছে। ওর মতিগতি ভালো না দেখে আমি পাশ কাটিয়ে নিচে দৌড় দিলাম। নীলা পিছন থেকে বলতে লাগলো, এই কোথায় যাও? এখনো হয়নি তো আমার, এদিকে আসো। আমি এই কথা শুনে আরো জোরে দৌড়ে নিচে চলে এলাম। নিচে যেতেই রুমা এসে ধরলো। তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি, তুমি কোথায় গিয়েছিলে? উপরে ছিলাম। তোমার চোখ এমন কেন? ঠোঁট জোড়া লাল হলো কিভাবে? কি হয়েছে আমাকে বলো তো। রুমা কি বুঝে ফেলেছে নাকি সব? কই কি হয়েছে? গরম চা খেতে গিয়ে এমন হয়েছে। ও, আমি তো অন্য কিছু মনে করেছি। আচ্ছা চলো ওইদিকে চলো। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেল। আমরা বসে গেলাম খেতে। খাবার যেই মুখে দিতে যাব তখন কে যেন হাত ধরলো। তাকে দেখি নীলা। কি ব্যাপার ম্যাম? তুমি এখানে খাচ্ছ কেন? তো কোথায় যাব? ভেতরে আমার সাথে। সরি, সবাই যেহেতু এখানে খাচ্ছে আমি এখানেই খাবো। নীলা কিছুটা রেগে বলল, ওই তুমি আমার সবে এক হলে নাকি? তাছাড়া বাবা তোমাকে ভেতরে যেতে বলেছে। কি আর করার, স্যার যেহেতু বলেছে তাহলে তো যেতে হবে। ওনার সাথে ভিতরে গেলাম। ওরে মা, এত খাবার কে খাবে? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম, নীলা বসলো। স্যার কোথায়? ভেতরে। আচ্ছা ডাকছি। বাবা, বাবা। কিছুক্ষণ পর স্যার আসলেন। আমি, নীলা আর ওর বাবা খাচ্ছি। খাওয়ার মাঝে নীলার বাবা বলল, শুনো জনি, আমার মেয়েটা এতটা খারাপ না যতটা তুমি ভাবো। আমি এবার খাবার খেয়ে ওনার দিকে তাকালাম। উনি কেন আমাকে এসব কথা বলছেন? উনি আবার বলতে লাগলো, আমার মেয়েটা উপর দিয়ে একটু রাগী, কিন্তু ভিতরে একদম নরম, একদম ওর মায়ের মতো। আর বাকিটুকু এমন হয়েছে ওর মা নেই বলে। ওর মাও খুব ছোট থাকতেই মারা যায়। কিছুক্ষণ পর চুপ থেকে আবার বলল, নীলাকে কখনো কাদের জন্য কাঁদতে দেখিনি, কিন্তু ও তোমার জন্য প্রায় কাঁদে, যা আমার চোখ এড়ায় না। এবার চুপ করো তো। খাওয়ার ভিতর এত কথা বলে কেউ? আমি নীলার দিকে তাকালাম। ও মাথা নিচু করে আছে, লজ্জায় নাক কান গাল লাল হয়ে আছে। যা লাগছে না এখন ওকে। আমি খেয়ে উঠতেই ও নিজের খাবার রেখে টাওয়েলটা এগিয়ে দিল। আমি হাত মুছে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো, তখন ম্যাম আমার হাত ধরে বলল, আজকে থেকে গেলে হয় না? এইটা কি আমার কোনো রিলেটিভের বাসা যে থেকে যাব? ও তোমার কথার সুর এখনো বদলায়নি? তখনকার মতো আরেকটা লাগবে বুঝি। আসো, এদিকে আসো। আমি এই কথা শুনে এক দৌড় দিয়ে মেন রাস্তায় চলে আসলাম। তার পরের দিন থেকে আবার অফিস। এখন নীলা ম্যামকে দেখলে আগের মতো মন মারা লাগে না, একটু খুশি খুশি মনে হয়। তো সেদিন অফিসে বসে কাজ করছি, তখন রোমা আসলো আমার ডেস্কে। রোমাকে দেখে উত্তেজিত মনে হচ্ছে। আমাকে হুট করে বলে ফেললো, জনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। এখানে না, ক্যান্টিনে চলো, সেখানে কফি খেতে খেতে বলি। দেখছো না হাতে কাজ, এখানেই বলো। রোমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলতে লাগলো, আমার জরুরি কথা, না বলে থাকতে পারবো না, চলো। ক্যান্টিনে বসেছি কিছুক্ষণ ধরে, ক্যান্টিনে বসেছি অনেকক্ষণ ধরে, কিন্তু রোমা কিছুই বলছে না। কিছু তো বলো, কাজ রেখেছি তো। বলতেছি তো। বলো, তাড়াতাড়ি বলো। রোমা হুট করে আমার হাত ধরে দ্রুত বলে দিল, জনি, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি হাত ছেড়ে বললাম, কি বলছো তুমি এসব? আমি সত্যি তোমাকে ভালোবাসি। ম্যামের মতিগতি ভালো দেখাচ্ছে না, তাই তোমাকে এত তাড়াতাড়ি বলে দিলাম। দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। কে সে? আমাদের নীলা ম্যামকে। তোমার সাথে এত কিছু করেছে, তারপরও নাকি ভালোবাসো? হ্যাঁ, কিন্তু সেটা কখনো প্রকাশ করা যাবে না। এ কথা বলতেই রুমা কেঁদে দিল। আহা, কাঁদছো কেন? প্রেমিকা হয়ে নয়, ভালো বন্ধু হয়ে তো পাশে থাকতে পারবে। এ কথা বলতে রুমা চুপ হয়ে গেল। এই তো ভালো মেয়ে। এই বেলার চোখ দুটো মুছে দিলাম। হঠাৎ কারো কান্নার আওয়াজে পাশে তাকালাম। যে দেখি নীলা ম্যাম কান্না করতে করতে দৌড়ে চলে যাচ্ছে। আহা, সব গেল। উনি আসলেন কখন? আমার জন্য ম্যাম তোমাকে ভুল বুঝলো। দাঁড়াও, আমি গিয়ে বলছি। থাক, বলা লাগবে না, যা হওয়ার তা তো হয়েছেই। না, তারপরেও আমার জন্য তোমাকে ভুল বুঝলো। সমস্যা নেই, আমি পরে বুঝিয়ে বলবো। এখন চলো, সময় হয়ে গেছে। অফিসে ঢুকে ভাবলাম ম্যামের কেবিনে একবার যাই, গিয়ে বলটা ভাঙিয়ে দিই। ম্যামের কেবিনের সামনে গিয়ে দরজাটা একটু ফাঁক করতে দেখি ম্যাম টেবিলে মাথা রেখে কাঁদছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। এভাবে কখনো কাঁদতে দেখিনি তো, তাই। না, এখন রেগে আছে, আমি বরং পরে যাই। বিকেলে দেখলাম ম্যাম আগেই বেরিয়ে গেল। আফসোস নিয়ে বাসায় ফিরলাম। বিনা কারণে কেউ আমায় ভুল বুঝলো।
পরের দিন থেকে ম্যাম আমার সাথে একটা কথা বললো না, আমাকে ইগনোর করতে শুরু করলো। একটু কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এইভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন নীলা আমাকে নানাভাবে এড়িয়ে যেতে লাগলো। যে মেয়ে আমার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত, সে মেয়ে আজ 3 দিন ধরে আমার সাথে কথা বলে না, আমাকে বলতে দেয় না, সবসময় এড়িয়ে চলছে বিনা কারণে। না, এটা আর মেনে নেওয়া যায় না। আমি সোজা ম্যামের কেবিনে ঢুকলাম। দেখলাম ম্যাম মাথা নিচু করে বসে আছে। আমি যেতেই ম্যাম মাথা উঁচু করে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, নীলা, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। তুমি যেটা দেখেছো আমাকে আর বলতে দিল না। উঠে শরীরে যত শক্তি ছিল তা দিয়ে একটা থাপ্পড় মারলো। তারপর বলতে শুরু করলো, সেট আপ মিস্টার জনি, ভুলে যাবেন না আমি আপনার বস, আর আপনি আমার কোম্পানির সামান্য একজন কর্মচারী, বুঝতে পেরেছেন? এই কথা শুনে বুকটা ধক করে উঠল। আমি তারপরেও সাহস সঞ্চয় করে বললাম, আসলেই আপনি সেদিন ভুল দেখেছেন। আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝছেন। আপনার কোনো কথা শুনতে চাই না আমি, আপনি এখান থেকে যেতে পারেন। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে চলে আসলাম। সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে আসলাম। ওর দেওয়া থাপ্পড়েছে, ওর বলা কথাগুলো আমাকে বেশি আঘাত করেছে। চোখের পানি কেন জানি আমার বাতই মানছে না। আয়নায় তাকিয়ে দেখি ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। রক্ত মুছে চোখে পানি নিয়ে বের হলাম। ডেস্কে গিয়ে বসলাম। নীলা বাসায় গিয়ে ওয়াশপে তখন তার হাতের দিকে তাকিয়ে কেঁদে দেয়। হাতে রক্ত লেগে আছে আমার ঠোঁটের। নীলা জোরে কেঁদে দেয় আর চিৎকার করে বলতে থাকে, এই হাত দিয়ে আমি আমার জানকে মেরেছি। জানি তুমি কত কষ্ট পেয়েছো, তোমার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। নীলা চিৎকার করে কেঁদে চোখ লাল করে ফেলেছে। নীলা তার রুমে শুয়ে শুয়ে কাঁদছে। অন্যদিকে নীলার বাবা নীলাকে খেতে ডাকছে। যখন দেখলো কোনো সারা শব্দ নেই, তখন নীলার রুমের দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি নীলা বালিশে মুখ গুজে কাঁদছে। নীলার বাবা নীলার পাশে গিয়ে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমাকে বল। বাবা, এই হাত দিয়ে আমি আজকে জনিকে মেরেছি, এই হাত দিয়ে। ওকে খুব ভালোবাসিস? হ্যাঁ খুব, ওকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, কি করা যায় আমি দেখছি, তুই খেতে আয়। না বাবা, আমার খিদে নেই। আচ্ছা, আমি ডেকে রেখে যাচ্ছি, তুই পরে খেয়ে নিস। নীলা এবার তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অন্যদিকে নীলার হাতে থাপ্পড় খেয়ে আমার ডুমসে জ্বর উঠলো। পরদিন আর অফিসে যেতে পারলাম না। ওইদিকে নীলা ম্যাম প্রতিদিনের মতো আমাকে দেখতে না পেয়ে বুকের ভিতর আনচান আনচান করতে থাকে। ওকে দিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু কোথাও আমাকে দেখতে পায় না। ম্যাম তার কেবিনে গিয়ে পিয়নকে খবর দেয়। পিয়ন আসলো। আজকে জনি আসেনি? জি না ম্যাম। আচ্ছা তুমি যাও। নীলা টেনশনে কপালটাকে টেবিলের সাথে ঠেকালো। চোখের কোণ থেকে পানি বের হয়ে পড়ছে। হঠাৎ কারো গলার আওয়াজে ওপরে তাকালো। সে দেখে রোমা। ওকে দেখে নীলা তেলে বেগুনে জ্বলে উঠলো। তুমি কি চাও এখানে? আমার কাছ থেকে আমার মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে গেলে কেন বলো? কেন করলে এমন? এখন কি চাইতে এসেছো? আমার সামনে থেকে সরে যাও, চলে যাও আমার সামনে থেকে। এ বলে নীলা টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। রোমা নীলার মাথায় হাত দিল। নীলা এক ঝটকায় হাত ছুড়ে নিল। ছুবে না তুমি আমায়। আমার একটু কথা শুনুন। তারপর রোমা সব খুলে বলল। নীলা এবার আরো বেশি কাঁদতে লাগলো। তুমি আগে বলনি কেন? জনি বলতে বারণ করেছি। ও আমার সাথে অভিমান করে আজ আসেনি। তবে একটা কথা সত্য, যে জনি সত্যি আপনাকে ভীষণ ভালোবাসে। এই কথা বলে রোমা সেখান থেকে চলে আসে। নীলা কাঁদতে কাঁদতে বলে, আমি কি করে ওর সামনে মুখ দেখাবো? কারোর কাছে ক্ষমা চেয়ে নেব, দরকার হলে পা ধরবো। পরদিন অনেক কষ্ট করে একটা রিজেন লেটার লিখলাম। ওর বাবার দেওয়া এগ্রিমেন্টের ডেট যেহেতু শেষ, সেহেতু আমি চাকরি ছাড়তে পারি। খুব সকালে রিজেন লেটারটা নিয়ে পিয়নের কাছে দিয়ে আসলাম। নীলা অফিসে গিয়ে আগে আমাকে খুঁজতে লাগলো। কাল রাত থেকেই আমার জন্য ব্যাকুল হয়ে আছে। পিয়ন বলে চিৎকার দিতে, কি হয়েছে ম্যাম? জনি আসেনি। হ্যাঁ এসেছিল, এটা দিয়ে গেছে। নীলা খামটা খুলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সবাই দূরে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমি দুপুরে শুয়েছি। তখন আমার ফোনে একটা কল আসে। আমি দৌড়ে দেখি ইরা। কল রিসিভ করতে ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে, কাঁদছিস কেন? তুমি এমনটা করলে কেন? চাকরিটা ছাড়লে কেন? তাতে কি হয়েছে? ফয়সালকে নিয়ে আমার বাসায় চলে আসিস। অন্যদিকে নীলার জ্ঞান আসতেই চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার জনি কই, আমি জনির কাছে যাব। এই বলে নীলা দৌড়ে গিয়ে সোজা গাড়ি নিয়ে আমার বাসায় চলে এলো। আমি শুয়ে আছি, তখন কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলেছে। আমি দরজা খুলতে কে যেন আমার বুকে চাপিয়ে পড়লো। দুজন মিলে বাসার ভিতরে পড়ে গেলাম। চেয়ে দেখি নীলা। আমি সারিয়ে নিয়ে বললাম,
কি হয়েছে ম্যাম, এমন করছেন কেন? আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি বলছেন, পাগল হলেন নাকি? আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য মরে যাবেন? আমি সত্যিই তোমাকে ভালোবাসি, ওরকম তো রাগ উঠলে প্রায় বলি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনাকে ভালোবাসি না। ও বুঝেছি, এইভাবে কাজ হবে না। এই বলে নীলা চারপাশে কি যেন খুঁজতে লাগলো, তারপর ফল কাটা ছুরিটা নিল। কি করছেন কি? নীলা আমার দিকে তাকে হাতে একটা পোজ দিল, সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। কি করছো কি? কাছে আসবি না, আসলে আমার বুকের ভেতর ঢুকিয়ে দেব। তারপর হাতে আরেকটা পোজ দিল। এবার আর সইতে পারলাম না, দৌড়ে গিয়ে তার হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে হাতটা চেপে ধরে বুকের সাথে চেপে ধরলাম। কি করছো কি? পাগল হয়ে গেছো তুমি? নীলা এক ঝটকায় আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। সৎ তুই, রক্ত চড়ে মরে যাবো আমি। আমি আবারও বুকের মাঝে খুব শক্ত করে জোরে ধরে কেঁদে দিলাম আর বলতে লাগলাম, পাগলি, তোকে স্যার আমি কিনে বাঁচবো, তোকে ছাড়া তো আমি নিজেই মরে যাব। আমার কথা শুনে নীলা আমার মুখ চেপে ধরলো। এসব কথা আর বলবে না, আমি তোমায় সত্যিই খুব ভালোবাসি, আমাকে একটু ভালোবাসবে? আমি নীলার কপালে একটা চুমু দিলাম। নীলাকে আর কিছু বলতে হলো না, খুব শক্ত করে জোরে ধরলো আমায়। ওর হাত থেকে খুব রক্ত পড়ছে। ওকে কোলে বসে হাতে ব্যান্ডেজ করে দিলাম। নীলা আমার বুকের মাঝে মুখ গুজে কাঁদতে লাগলো। আমি এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীলা কাঁদছে আর বলছে, আর যদি আমাকে কষ্ট দাও তাহলে তোমাকে খুন করব, নিজে মরে যাব। আমি একটু মুচকে আসলাম। এমন সময় হঠাৎ নীলার বাবা সহ আমার বাবা মা ঘরে ঢুকলো। আমি তো অবাক। আরে আব্বু আম্মু, তোমরা কখন এলে? নীলা আমার বক্তি উঠে বাবা মার পা ধরে সালাম করলো। নীলা আবার এসে আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বুকের ভিতর মুখ গুছিয়ে দিল। আপনাদের মান অভিমান শেষ হলে এবার আমার কথা শুনুন। কাল আপনাদের বিয়ে, প্রস্তুতি হন। এ কথা বলে ওনারা রুম থেকে অন্য রুমে চলে গেল। নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পরদিন নীলা আর আমার বিয়ে হয়ে গেল খুব ধুমধাম করে। বাসরাতে বাসর করে ঢুকতেই নীলা আমার পা ধরে সালাম করলো। আমি নীলাকে বুকে জড়িয়ে নিলাম। নীলা আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। নীলা আমার উপরে উঠে গেল। কি করছো? ওই দিন তো বাকিটুকু শেষ করতে পারলাম না, আজ তৃপ্তি সহকারে শেষ করব। আজ কোনো না নেই, আজ আর তোমাকে ছাড়ছি না। দেখবো কে কাকে ছাড়ে, কতটুকু পারো দেখবো। এই বলে নীলাকে ভালোবাসার আবেশে জড়িয়ে নিলাম। নীলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। রাত যত গভীর হলো আমাদের ভালোবাসার আবেশ ততই বেড়ে গেল। সকাল সকাল ফ্রেশ হয়ে জনের জন্য নাস্তা নিয়ে আসলাম। ভিজা চুলের পানি ওর মুখের উপর ছিটিয়ে দিলাম। জনে আমাকে টান দিয়ে বিছানায় নিয়ে আমার উপরে উঠে গেল। কি ম্যাম, আমায় আদর করা এখনো শেষ হয়নি নাকি বাকি আছে? তাই বুঝি? তা নীলা ম্যাম দেখলে তো তোমার খবর আছে, অফিসে যাও তখন বুঝবে। তবে রে, এখানে আমার ভাগ্যের টিকিট লেগে গেছে। বাড়িতে বউ, অফিসে ম্যাম, দু জায়গায় আদর করতে পারবো। ওর বুকে নিজের মুখ লুকিয়ে, তাই বুঝি? আমি জনিকে আমার ভালোবাসার আদরে ফুরিয়ে দিতে লাগলাম আর বললাম, অফিসে গিয়ে কাজ নেই, দুজনের দরজা বন্ধ রেখে সারা জীবন এভাবে কাটিয়ে দেব। আর এভাবেই চলতে থাকলো আমাদের খুনসুটি আর ভালোবাসা।